অনুষ্ঠান শুরু করতে চলেছি। আপনারা জানেন যে আজকের বিষয়বস্তু আমাদের এখানে উপস্থিত আছেন যারা আমাদের মাননীয় অতিথি হন শ্রী সৌমিত্র বসু, শ্রী শুভাশিস গঙ্গোপাধ্যায়, শ্রী সৌরভ কালোধি এবং শ্রী তমন মুখার্জি। অনুষ্ঠান শুরু করব প্রথমে যেটা বলে, সেটা হচ্ছে যে মারগন প্রসঙ্গে কিছু কথা বলার আছে। মারগন অর্থ অনেক অর্থের মধ্যে আমরা যেটাকে বেছে নিই অন্বেষণকারী, আরো অর্থ হয় প্রার্থনা, বিরল, ধনুকের টুন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা এখানে অন্বেষণকারী মারগন অর্থ এটাই বেছে নিয়েছি। মারগন একটি নাট্যদল। 1999 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাট্য বিভাগে এমএ পাস করবার পর প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রী দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য সুযোগ্য শিষ্য অভিনেতা নির্দেশক শ্রী রোমিও দাস সিদ্ধান্ত নেন নিজে একটি নাট্যদল পরিচালনা করবেন। এই ভাবনা স্রোতে তিনি পাশে পেয়েছিলেন বর্তমানে তার সহধর্মিণী ডক্টর স্বাতী বিশ্বাসকে। এছাড়া পেয়েছিলেন দেবকুমার পাল, কিংশুক চক্রবর্তী, কৃষ্ণকর, সৌমিত রায় ও সুব্রত ঘোষকে। বহু প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত অভিজ্ঞতা সঞ্চয় করে অবশেষে 2018 সালের 19 জুলাই রোমিও দাস ও ডক্টর স্বাতী দাসের নেতৃত্বে এই মারগন নামে দলটি তার যাত্রা শুরু করে। 2023-24 সাল মারগন তার পঞ্চম জন্মবর্ষ উদযাপন করছে। আজ তার তৃতীয় পর্যায়ের শুভ সূচনা। বাংলার শিল্পকলাকে বিভিন্ন আঙ্গিকে থিয়েটারের মাধ্যমে সমাজের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার ব্রত নিয়ে মারগন নিরন্তর বিভিন্ন নাটক মঞ্চস্থ করেছে এবং করতে চলেছে, যেমন নারী নসীমন, কাল সন্ধ্যায়, বলি, ধুমধাড়াক্কা, বদনাম। আগামী দিনে একটি কর্মশালা ভিত্তিক প্রযোজনা ও একটি ধ্রুপদী নাটক মঞ্চস্থ করার চেষ্টা চলছে। এছাড়াও সেমিনার, নাটক পাঠের আসর, স্কুল ভিত্তিক নাট্য প্রযোজনা ইত্যাদি বিভিন্ন নাট্যকলা কেন্দ্রিক কর্মকাণ্ডে মারগন পরিবার নিয়োজিত রয়েছে। সব মিলিয়ে নাট্য বা থিয়েটারের মাধ্যমে বাংলা তথা ভারতীয় সংস্কৃতির আলোকে নাট্যময়ী দর্শক ও জনগণকে আলোকিত করতে বদ্ধপরিকর হয়ে সৃষ্টি হয়েছে এই নাট্যদল মারগন। 2019 সালে মারগন বাংলাদেশে দুটি আন্তর্জাতিক নাট্যোৎসবে নারী নসীমন নাটকটি আমন্ত্রিত অভিনয় করে বাংলাদেশের জনগণের প্রভূত প্রশংসা অর্জন করেছে। মারগন সবাইকে কৃতজ্ঞ চিত্তে সম্মান জানায় বারংবার। তাই পরিশেষে বলতে হয়, বাংলা নাট্য ও শিল্প জগতে নিজেদের উজাড় করে মার্গে পৌঁছে দেবার অন্বেষণে নিরন্তর কাজ করে চলেছে মারগন।
নমস্কার উপস্থিত সকলকে। এমনিই শোনা যেত বোধহয়। যারা যারা বসে আছেন তাদের সাথে প্রথমে বলে নেওয়া একদিক দিয়ে খুব সুবিধার, কারণ যা যা বলে নেওয়া যায় আর কি তারপরে ওনারা বলবেন। ওনারা অনেক বেশি আমার থেকে থিয়েটারে দিন কাটিয়েছেন, দেখেছেন, থিয়েটারে সময় কাটিয়েছেন অনেক বেশি। সেই তুলনায় আমি একেবারেই নতুন। তবে এই বিষয়টা খুব ইন্টারেস্টিং। আমরাও আমাদের দল থেকে কিছুদিন আগে একটা এরকমই খানিকটা আশেপাশ দিয়েই যায় এরকমই একটা আলোচনা তুলেছিলাম যে তারকা নির্ভর। এটা আমরা তো প্রতিদিন প্রতিনিয়ত প্রতি নাটক করতে গিয়ে সম্মুখীন হই এবং বুঝতে পারি যে এই লাইনটাই যে বর্তমান থিয়েটারে দর্শক সংখ্যা কি তারকা নির্ভর হয়ে পড়ছে। মানে এই আলোচনাটা এক্ষুনি শেষ করে দেওয়া যায় এবং দ্বিতীয় বক্তাকে ডেকে নেওয়া যায় যে হ্যাঁ হয়ে পড়ছে। সত্যি এরপরে আমার আর কিছুই বলার থাকে, প্রচণ্ড পরিমাণে হয়ে পড়েছে। যে কে আছে আমি জানি, আমার এই আলোচনাটার পরেও এখানে যারা যারা শুনছেন বা এই আলোচনাটা পরে ফেসবুকে বা যেখানে যেখানে শুনবেন, তারপরেও এইটা সত্যিই থাকবে যে সবাই তারকা নির্ভর নাটক দেখতেই যাবেন। এই বলাটার মধ্যে খুব একটা কিছু ঘটবে না। এই বলাটার পর একটা সব আমূল পরিবর্তন হয়ে যাবে এবং পরের দিন থেকে ও এই চেনা মুখ, তাহলে এনার নাটক দেখবো না, অচেনা মুখের এরকম ঘটবে না। ওই চেনা মুখের নাটক দেখতেই সবাই যাবে। আমার ধারণা আমরা এই এই যে এই এই আমি এটা পাপই মনে করি। এই পাপের ভাগিদার আমি নিজেও অনেকটা। শুরুর দিন থেকেই নাটক দেখতে যাচ্ছি যখন, কে অভিনয় করছে বা কার দল বা কে পরিচালনা করেছেন, এইটা অনেক বেশি আমাকে ভাবাচ্ছে যে আমি দেখতে যাব কি যাব না। এবার সব থেকে কঠিন হয়ে দাঁড়ায় হচ্ছে যখন একটা দল চালাই আমরা, সেই দল চালাতে গিয়ে যখন দেখি আমার পাশের দলটি, আমার বন্ধু দলটি, তারা একটি কোনো নাটক করছে, যখন দেখতে পাচ্ছি যে অমুক অভিনীত, মানে তারকা শব্দটাকে যদি আমি একটু ভাঙি, তারকা শব্দটাকে কিভাবে ভাঙতে পারি? আমার ধারণা এই সেমিনারটি রাখা হয়েছে তারকা বলতে খানিকটা হলেও চেনা মুখকেই আমি ইঙ্গিত কিনা, যাকে কিনা আমরা দেখলে একটু ছুটে যাই, সেলফি তুলি, অটোগ্রাফ নিই, বা যার জন্য টিকিট বিক্রি হবে। দলগুলো যখন বাইরের আর্টিস্টকে ডাকে এরকম ভেবেই ডাকে যে অমুককে নিই, তাহলে অনেকটা টিকিট বিক্রি হবে। কারণ একটা বড় প্রোডাকশন নামাচ্ছে, 7-8 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে, 15 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করে, বড় বড় প্রোডাকশন, দারুণ দারুণ প্রোডাকশন হয়তো। কিন্তু এবার তখন মনে করছে যে আমার দলের যে ছেলে মেয়েগুলো আছে বা যে মানুষরা আছে, যে সভ্যরা আছে দলে আমাদের, তাদেরকে দিলে তো টিকিট বিক্রি হবে না। কারণ আমার দরকার হচ্ছে একটা চেনা মুখ। কারণ ম্যাক্সিমাম মানুষ ওই চেনা মুখ দেখে নাটক দেখতে আসবে। আর আমি খুব সত্যি কথা বলছি, আমি ওই পন্থাটায় 2024-এ দাঁড়িয়ে একদমই বিশ্বাস করি না যে একটা দলে থাকতে হবে, তোমাকে 24 বছর পিছনে কাজ করতে হবে, তারপরে তুমি অভিনয়ের সুযোগ পাবে। আমি এগুলো 2024-এ দাঁড়িয়ে একেবারে নালিফাই করে দিতে বেশি ভালোবাসি। এটা একেবারে এই সময় দাঁড়িয়ে প্রযোজ্যই নয়। তাই আমার মনে হয় আইডেন্টিফাইটা যদি আমরা এরকমভাবে করি যে যতটা অভিনয় দরকারি ততটাই বাকিগুলো দরকারি, মানে 100কে যদি আমি ভাগ করি 1-1, 2-2, 3-3 করে 100টা ভাগে ভাগ করি, তো ওরকম একটি ভাগের নাম অভিনয়। তো সেখানে অভিনয় যে করতে চাইবে অবশ্যই করবে, যে অভিনয় করতে চাইবে না, খুব ভালো ব্যাপার, সে অভিনয় করবে না, অন্য টেকনিক্যাল নানান কাজকর্ম আছে সেগুলো করবে। সেটাও তো প্রত্যেকটা দলে থাকে স্বাভাবিকভাবে। এই যে আজকে সেমিনারটি হচ্ছে, এই মার্গন দল থেকে আয়োজন করা হয়েছে, আজকে তো কেউ অভিনয় করছে এখানে, তার মানে দলের বাকিরা নানাবিধ কাজের মধ্যে যুক্ত হয়েছে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে দলের যে পরিচালক, বা এখন তো সেই অর্থে একটি দল মানে একটি পরিচালক হয়ে দাঁড়িয়েছে, সেটাও খুবই একটা কষ্টকর বিষয় আর কি। মানে যা পরিচালনা করবেন, যিনি নাটকের দলটি তৈরি করেছেন তিনিই পরিচালনা করবেন, আর তো কেউ পরিচালনা করতে পারেন না। এইটা একটা প্রচণ্ড সমস্যার কারণ আমরা যারা রেগুলার নাটক দেখি, প্রচুর নাটক দেখি, সেই জায়গাতে আমি নিজের নাম রাখতেই পারি কারণ আমি সংখ্যায় প্রচুর নাটক দেখি। তখন দেখা যায় যে একজন পরিচালক পরিচালনা করে চলেছেন এবং সেটি খুবই রেপিটেটিভ একটি পরিচালনা করে চলেছেন, রেগুলারলি একই জিনিস করে চলেছেন। তার দলে হয়তো আরও 3জন পোটেনশিয়াল ছেলে বা মেয়ে আছে বা আরও সিনিয়ররা কেউ আছেন যারা পরিচালনা করতে পারেন বা একটা
মানে যেটা আগে হয়েছে তার থেকে হয়তো বেটার পরিচালনা করতে পারেন, আপেক্ষিক যদিও, হয়তো বেটার পরিচালনা করতে পারেন, কিন্তু সেই সুযোগটিও দেওয়া হয় না। দলের মাথা মানে তিনিই পরিচালনা করবেন, এরকম একটা জায়গা থেকে খুবই দুঃখজনক বিষয়টা। তো আমি আসি ওই দলের কেন্দ্র করে, দলের জায়গা থেকে। এখানে অনেকেই আছেন যারা দলের সঙ্গে যুক্ত, আমি নিজে একটি দলের সঙ্গে যুক্ত, আমাদের একটি দল আছে। তো সেই জায়গা থেকে আমি আরো বেশি করে বুঝতে পারি যে একটা দলে নাটক নামছে মানে যখন একটা প্ল্যান হয় তখনই আমাদের একটা আলোচনা তো তৈরি হয় যে এই নাটকটি কত খরচা হবে, কত টাকা উঠতে পারে, কারণ টিকিটের ওপরেই অনেকটা বেশি আমাদের মতন দলদের ডিপেন্ড করতে হয়, কত টাকা উঠবে, যদি দু চারটে স্পন্সর পাওয়া যায়, এই সব ভাবতে ভাবতে বসে তো অমুক জনকে নিলে সে নাটক তো পরে হবে, মানে নাটক তো তখন সেকেন্ডারি হয়ে যাচ্ছে। তখন হচ্ছে কাকে আমি নেব, নিলে আমার মধুসূদনটা 4টে শো পরপর হাউসফুল হয়ে যাবে, তো আমি 2.5 লাখ টাকা তুলে নিতে পারবো। তো 2.5 লাখ করে আমার 4টে শো করলে প্রায় আমি কাছাকাছি পৌঁছে গেলাম আমার প্রোডাকশন কস্টের। খুব সহজ হয়ে যাচ্ছে বিষয়টা। তার ডেট পেয়ে গেল, কাজটা শুরু হয়ে গেল, কাজটা শেষও হয়ে গেল। কিন্তু তাতে ঘটলো কি? তাতে কি এই যে আমরা এত সেমিনার করি, এত বই পড়ি, এগুলো তো সব একেবারে মিথ্যে হয়ে গেল যে আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাই। আমরা তো কঠিন কঠিন শব্দ প্রচুর আয়ত্ত করে ফেলেছি, যাপন করি, অমুক করি, কিন্তু কোনোটাই নিজের কাজের মধ্যে ইনকর্পোরেট করি না। নিজের কাজের মধ্যে কি ইনকর্পোরেট করি? কিভাবে 7 দিনে নাটকটা নেমে যাবে। আমি একাধিক দল চোখের সামনে দেখতে পাই যারা সত্যি এখন ইভেন্টের মতন করে থিয়েটার করে, যারা প্রায় একটা 3 মাসের প্রসেস নেই বা 1 বছরের প্রসেস নেই বা বই পড়া নেই, একটা 7 দিন কোন ওই যে সেলেবল যে আর্টিস্ট তার যে 7টা ডেট। আমি রিসেন্ট একটি বড় নাটকের ক্ষেত্রেও আমি জানি বাড়িতে সবাই গুগল মিটে রিহার্সাল করে নেয়, মানে এবং রিহার্সাল করে পরের দিন শো হয়ে যায়। এইটা একটা প্রসেস, এবং আমরা যারা অডিয়েন্স আমরা দেখতে যাই, দেখতে গিয়ে চূড়ান্ত হাততালি দিয়ে এরকম থিয়েটার বাংলা থিয়েটারে হয় না বলে একদম কালজয়ী নাটক হিসেবে চিহ্নিত করে দিই। তো এগুলো তো দোষ শুধু যারা করছেন তারা নয়, তাদের নয়, এই দোষ আমাদেরও অনেকটা। আমরাও একই জিনিসটা করি, কিন্তু আমরা কিন্তু ওই কাকে টেলিভিশনে দেখেছি, কাকে সিনেমা করতে দেখেছি, তাকে দেখে নাটকটা দেখতে যাই, এবং দেখতে যাই যখন বেরিয়ে এসে আজকে যখন 10টা ইয়াং ছেলে মেয়ে দেখতে যাচ্ছে, বেরিয়ে এসে লাইট ডিজাইন নিয়ে আলোচনা করে না, সেট নিয়ে আলোচনা করে না, কস্টিউম নিয়ে আলোচনা করে না, প্রোডাকশন ভ্যালুটা নিয়ে আলোচনা করে না। প্রোডাকশন ডিজাইন শব্দটার সঙ্গেই অ্যাসোসিয়েটেড নয় ম্যাক্সিমাম মানুষজন, যে প্রোডাকশন ডিজাইন বস্তুটা কি, ওটা কি আলাদা লাইট না পোশাক না সেট, যে সম্পূর্ণটা নিয়ে একটা প্রোডাকশন ডিজাইন হয় সেটা নিয়ে আলোচনা করে না। কি আলোচনা করে? উফ, অমুকের অভিনয় দেখলি, দুর্দান্ত, ফাটিয়ে দিয়েছে, বলে বাড়ি চলে যায়। কিংবা আরও আরেকটা আলোচনা থাকে যে গল্পটা খুব ভালো। এই দুটো আলোচনা না। থিয়েটার মানে তো শুধু গল্প দেখে ফিরে আসা নয়, থিয়েটার মানে তো শুধু আমি কার অভিনয় দেখতে গেলাম সেটা দেখে ফিরে আসা নয়। সেই গন্ডগোলটা না আমাদের মধ্যে আছে, এবং এটা রোজ রোজ কিছু দল, আমাদের কিছু সিনিয়ররা যাদের আমরা দেখে অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়েছিলাম একটা সময়, রেগুলার যখন ছোটবেলা থেকে দর্শক যে রোজ থিয়েটার করব, তারা অনেক বেশি ধাক্কা দিয়েছে। তাদের যখন এই 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 থিয়েটারের স্ট্রাকচারগুলো দেখতে পাই, হয়তো বিখ্যাত, হয়তো দুর্দান্ত সেই নাটক, হয়তো প্রচুর লোক হয়, হাউসফুল হয়, হাততালি পড়ে, টিকিট পাওয়া যায় না, কিন্তু আমরা তো সেইটুকু করার জন্য থিয়েটার করছি না। তো সেইটা দেখতে গিয়ে অনেক বেশি আঘাত পেয়েছি যে এটা 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 বড্ড ভুল মনে হয়েছে। তো এই ভুলটা শোধরাবে কারা? মানে এই ভুলটা শোধরানোর কাজ তারকা নির্ভর হয়ে পড়ছে দর্শক সংখ্যা। এটা তো একটা ভুল আমি বুঝে গেলাম, এই স্টেটমেন্টটা আমি আজকের ডেটে দাঁড়িয়ে বুঝে গেলাম যে হ্যাঁ, তারকা তো এটা আমরা শুধরবো কি করে? এটা কি কোনো সলিউশন আছে? মানে আমি জানি না, আপনাদের কাছেও আমার প্রশ্ন, কারুর কাছে কি কোনো সলিউশন আছে? আমার কাছে নেই। মানে সলিউশন নেই এই কারণে, আমার কাছে সলিউশন আমার কাছে একটাই, যে আমরা যখন থিয়েটার করব, আমাদের দল যখন থিয়েটার করবে, খুব স্বাভাবিকভাবে একটা দলে যখন থিয়েটার হয় অনেক সময় হয় অমুক চরিত্রটা আমাদের দলে কেউ নেই করার মতো, বা মনে হচ্ছে যে আমাদের দলে যারা যারা আছে ফিট ইন করছে না, বা নানান ডিপার্টমেন্টের কাজের জন্য ফিট ইন করানো যাচ্ছে না, হতে পারে। তখন আমরাও তো ধার করি, আমরা তখন যারা আমাদের
খুবই কাছের শিল্পী বা যারা রেগুলারলি যাদের অভিনয় দেখে বড় হয়েছি তাদের কাছে হাত পাতি যে আপনার সময় হলে যদি আমাদের সঙ্গে এই কাজটি করেন। কিন্তু এই 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 সিলেকশনটার সময় আমাদের মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে কি করা হচ্ছে যে অমুককে নিই তাহলে আমার কস্টটা উঠে আসবে, কারণ তিনি অনেক টাকা নেবেন এবং প্রোডাকশন কস্টটা বেশি। এইটা আমরা যদি মাথায় না রাখি আমার মনে হয় এতে হয়তো ওই সময় দাঁড়িয়ে একটা বেসিক আর্থিক একটু বাকিদের তুলনায় হেরে যাব, কিন্তু অনেক বড় জিতে যাওয়াটা হবে অনেক আগামী দিনের জন্য, যখন এই যে দলের ছেলেমেয়েরা দেখবে যে এখানে প্রাধান্য দেওয়া হয় যে কে কাজটা পারে বা কার পক্ষে সম্ভব। শুধুমাত্র এই নয় যে আমি 5টা লোক নিয়ে নিলাম, আর খুব স্বাভাবিক তো, আপনি দেখুন না, আমি নাম উল্লেখ করব না, আমার এমনি খুবই বদনাম, আমি সব বলে ফেলি, কিন্তু আমি একদমই উল্লেখ করব না, আমি তবু বলছি, আপনারা এমনি মানে ভাবতে পারবেন নিজেরাই। একটা নাটক তৈরি হচ্ছে, দলের নাটক, দলের নাম এক্স, 6 জন চরিত্র বা 10 জন চরিত্র বা 3 জন চরিত্র বা 4 জন চরিত্র, 4 জন স্টার। স্টার মানে আমি এই অর্থে স্টার ব্যবহার করছি, স্টার তো অনেকেই, যাদের নামে টিকিট বিক্রি হয় না, আমার চোখে তারা অনেক বড় বড় স্টার আছেন যাদের জন্য লোকে টিকিট কেটে দেখতে আসেন না, বা মানে আমাদের দর্শকরা আমরাই খুব খারাপ যারা আমরা চিনিও না তাদের ভালো করে হয়তো। তো 4 জন অমুককে নিয়ে নেওয়া হলো এবং ভেঙে পড়লো হল, দুর্দান্ত শো, হাততালি, টিকিট পাওয়া যাচ্ছে না, ফেসবুকে সবাই লিখছে আমার কাছে 2টো টিকিট পড়ে আছে, কেউ নেবেন বলে, মানে প্রচণ্ড ডিমান্ড বোঝা যাচ্ছে। তো সাকসেসফুল তো। এবার আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন, তো এরকমভাবে তো একটা দল সাকসেসফুল, সফল, তারা তো এরকম রেগুলার থিয়েটার করে চলেছে, তো হ্যাঁ এটাকে যদি সাফল্য ধরেন তাহলে তারা সফল। আমার কাছে সেটা সাফল্য নয় একেবারেই, আমার কাছে 700 লোক পরপর 10টা শোয়ে হওয়া সাফল্য নয়, ওই প্রসেসের মধ্যে দিয়ে গেলাম কিনা সেইটা আমার কাছে সাফল্য। আমি নিজে টেলিভিশনের সঙ্গে যুক্ত, সিনেমা সিরিজ এইসব কাজের সঙ্গে যুক্ত, সত্যি যদি ওই প্রচুর লোককে অ্যাট্রাক্ট করব এবং টাকা কামাবো, এইটাই যদি একটা দলের বা একটা ইন্ডিভিজুয়ালের মূল ইচ্ছা হয়ে থাকে, তাহলে তো আমার কাছে টেলিভিশন আছেই, তাহলে আমি থিয়েটার করতে আসবো কেন? মানে ওখানে তো অঢেল টাকা দেয় যত না কাজ করি, এবং বাজেই অনেকটাই, মানে খুব একটা পছন্দও হয় না, অনেকটাই স্থূল কাজকর্ম করতে হয়, অনেকটা টাকা দেয়, অনেকটা টাকা দেয়, তো সেইটা করাই তো বেটার। তো এইখানে যদি আমি করতে চাই যে আমার 4 লাখ টাকার প্রোডাকশন, হিসাব করে দেখলাম 10টা শোয়ের মধ্যে কি করে 12 লাখ হবে, এই অঙ্ক কষে আমি একটা থিয়েটার নামাই, তাহলে তো সেটা থিয়েটার রইলো না, সেটা ওই একটা ইভেন্ট ম্যানেজমেন্টের জায়গায় গিয়ে দাঁড়ালো। মানে ওই অরিজিৎ সিং এসে একটা সন্ধ্যেতে পারফর্ম করা যেমন, সেরকমভাবে একটা থিয়েটার হবে, লোক দিয়ে ডিসিশন হবে যে নাটকটা ভালো না নাটকটা খারাপ, কখনোই তার সেটা নিয়ে পর্যালোচনা হবে না, সেই নাটকটা নিয়ে কোনো সেমিনার হবে না, সেই নাটকটা নিয়ে কোনো আলোচনা হবে না, সেই নাটকটা রয়ে যাবে না, প্রথমত সেই নাটকটা রয়ে যাবে ওই সময়ের জন্য, ওই সময়ের কিছু মানুষের কাছে, যেটা পরবর্তীতে লোক অনায়াসে ভুলে যাবে বা নিজেরাই হয়তো রিজেক্ট করে দেবে যে এই নাটকটা আমাদের নাটক নয় বা আমাদের কথা বলে না। এবং আরও বেশি একটা ঘটনা যেটা সব থেকে বেশি আঘাত দেয়, সেটা হচ্ছে এই তারকা নির্ভর নাটক করতে করতে দলগুলো প্রায় এমন একটা পর্যায়ে পৌঁছয়, সেখানে গিয়ে যেটা দাঁড়াচ্ছে যে সেইটা যে তাদের দলের নাটক, আমি একদম এই শব্দটাই ব্যবহার করব, তখন এই দলের যারা কোর মেম্বার্স তাদেরকে, অনেকে হয়তো আমাকে বলবেন এইটা শুনে সেটা কি থিয়েটারের পার্ট নয়, আমি বলবো অবশ্যই সেটা থিয়েটারের পার্ট, কিন্তু সেই অর্থে তাদেরকে প্রায় ওই কোরাসের ভিড়ে, এই শব্দটা আমি ব্যবহার করতে চাই, কোরাসের ভিড়ে রেখে দেওয়া, এই রেখে দেওয়া এইটা একদম থিয়েটারীয় ভাষায় আমাকে বলতেই পারেন ওটা তো একটা মারাত্মক থিয়েটারের পার্ট। কিন্তু আমরা যদি একটু অন্যভাবে ভেবে দেখি, আমরা একটা ওই যে বাইরে থেকে এই যে তারকা খচিত নামটা নিয়ে এসে, এরকম একটা লোকজনকে নিয়ে এসে, তাকে কি আমরা ওরকম একটা জায়গায় প্লেস করতে পারবো? তখন কিন্তু পারবো না। তখন আমাকে সাজাতে হচ্ছে এমনভাবে, তার কটা সিন, তার মুখে কতগুলো সংলাপ, তার কতটা দাপট, এবং এই তারকারকে কেন্দ্র করার জন্য তার কিছু মুহূর্ত এখন দেখি দলগুলোতে তৈরি হয়, যে কিছু সিন শেষ করা হয়, তিনি স্টেজে থাকবেন এবং প্রচণ্ড পরিমাণে হাততালি পড়বে, সেই দিয়ে কার্টেন পড়বে বা অন্ধকার হবে, এরকমভাবে একটা নাটক ডিজাইন করা হয় যে সেই তারকাকে কেন্দ্র করে, যাতে বেরিয়ে যাওয়ার পর সেই তারকার জন্য 10টা কল শো আসে। এবং স্বাভাবিক, যারা থিয়েটারের সঙ্গে যুক্ত, আমরা একদম বাস্তব এক্সাম্পল হচ্ছে যখন এই আমন্ত্রিত অভিনয়গুলো হয়, এইটা হয়ে গেছে একটা মহাকালের জায়গা আর কি, মানে এই আমন্ত্রিত অভিনয়, এর থেকে খারাপ জিনিস আর কিছু নেই। মানে এটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে
এখানে প্রথম ফোনটা আসে আপনাদের অমুক নাটকে কে পাঠ করে, এই দিয়ে ফোনটা আসে, এবং তারপরে নাটকটা নেওয়া হবে কি নেওয়া হবে না তারা ডিসাইড করে। তারা কেউ দেখেনি নাটকটা, তাদের কিছু যায়ও আসে না নাটকটা কি, নাটকে কি কেউ আছে জিজ্ঞেস করে, আর হ্যাঁ বহুজন আছে, বলছে না কেউ আছে মানে ওই যে ওইটা মানে তারকা। আমি বলছি হ্যাঁ সবাই তারকা, তো এবার আমার তো এরকম ব্যাকা কথা বুঝতে পারছে না, তো শো পাচ্ছি না, অসুবিধা নেই, কম কল শো পাচ্ছি, তো এবার নাম বলতে হবে। এবার নাম বললেও তো মানে আমাদের খোলা নাটকটিতে আমাকে যখন এরকম বহু জায়গা থেকে ফোন করেছে, আমি শঙ্কর দেবনাথের নাম বলেছি। কারণ পাল্টা প্রশ্ন আছে কে শঙ্কর দেবনাথ, কারণ স্বাভাবিকভাবে শঙ্কর দেবনাথ তো সেই রকম XYZ কেউ নয় যে একটা প্রচণ্ড PR করে বেড়াবে একটা লোক, চারিদিকে ইন্টারভিউ দিয়ে বেড়াবে এমন একটা লোক। তো আমরা প্রচুর কলসো করতে গেছি, দেখছি আমি তাদেরকে ফোন করে জানিয়েছি যে ওখানে না ওই যে পোস্টারটা বানিয়েছেন ওখানে আমার ছবি দিয়েছেন আপনারা দেখলাম ওই শঙ্কর দেবনাথের ছবি দেননি, দিতে হবে না, আর যে আমার ছবিটা একটু সরিয়ে দিন, কারণ আমি তো শঙ্করদার সঙ্গে রোজ ঘর করি প্রায়, আমি এটা পারবো না, মানে আমার এটা প্রচণ্ড নিজের অস্বস্তি হচ্ছে গিয়ে দেখছি। কারণ এটাতে মানে আমার বলতে লজ্জা নেই, তারা আমাকে টেলিভিশনে দেখেছে চেনে টেনে, তার যদি 2টো টিকিট বিক্রি হতে পারে হয়তো তাই সে ধারণা করেছে, সে আমার নাটকটার ছবি দিয়েছে, নাটকটার ছবির পাশে আমার মুখ দিয়েছে। আমি পাঠও করি না নাটকটায়, আমার পরিচালনা শুধু, তবু একটা লোককে মিথ্যে আশা দেখিয়ে যে হয়তো পাটফাট করবো বলে 2টো টিকিট বিক্রি করে দিয়েছে, আমি জানি না। আমার আর মানে একদমই রেসপেক্ট নেই, মানে তারা সব খুব গণ্যমান্য দল, কিন্তু আমার বিন্দুমাত্র রেসপেক্ট নেই তাদের প্রতি। মানে রেসপেক্ট তো শুধু বয়স দিয়ে আসে না, কাজ দিয়ে আসে। মানে আমার একটা 10 বছরের ছেলে মেয়েকে আমি রেসপেক্ট করতে পারি তার কাজ যদি আমার ভালো লাগে, বা আমার মনে হয় তার কাজ দেখে আগামীতে আমার কিছু করা উচিত, আমার বিন্দুমাত্র রেসপেক্ট আসে না। তো তারা দেখছি কাদের সব ছবি ব্যবহার করছে, একদম বেছে বেছে যাদেরকে টেলিভিশনে দেখে। তো এই একটা প্রসেস হয়েছে এই আমন্ত্রিত অভিনয়। আরেকটা খুব ইন্টারেস্টিং প্রসেস হয়েছে আমন্ত্রিত অভিনয়, যে আমরা আপনাদেরকে আমার ফেস্টিভ্যালে ডাকবো, আপনার ফেস্টিভ্যালে আমাকে ডাকবেন, এইটা হয়ে গেছে আরো কাল। এবার আমি বলছি আমি তো করি না ফেস্টিভ্যাল, আমাদের তো ওরকম টাকা পয়সা নেই যে এরকম একটা 6 দিন 7 দিনের ফেস্টিভ্যাল আয়োজন করে ফেলবো, তো আমরা তো ডাকতে পারবো না, তাহলে কি করণীয়, তাহলে আপনারাও আমাদেরকে ডাকবেন না, এরকমই একটা দাঁড়াচ্ছে, তাই তো? তো দেখছি তাই দাঁড়াচ্ছে যে আমরা ডাকছি না বলে তারা ডাকছে না, তাতে অসুবিধা নেই, মানে তাতে যে লোক কম দেখছে বা লোক আসছে না দেখতে সেটাও নয়, আমার অভিজ্ঞতা খানিক ভিন্ন। সেই অর্থে আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর সেই অর্থে তারকা নির্ভর নেই। আমি কিন্তু আমার প্রথম লাইনটা বলেছি না, হ্যাঁ বলে শেষ করে দেওয়া যায়, আমি হ্যাঁ রেখেই আমি আমার পরের স্টেটমেন্টটা বলছি, যে প্রচুর নাটক এমন আছে যেটা সত্যি তারকা নির্ভর নয়, মানে ওই চেনামুখ নির্ভর নয়, আমার এটা বলতে আমার মনে হয় বেশি সুবিধা হবে, চেনামুখ নির্ভর নয়, কিন্তু সেখানে লোকজন আসছে না তা নয়, লোকজন দেখতে আসছে, কিন্তু সীমিত। তারা যদি টানা মাসে 4টে শো করে তাহলে হয়তো ফেল করবে, মুখ থুবড়ে পড়বে একটা জায়গায় গিয়ে, কারণ তখন মনে হবে আমার একটা চেনা মুখ ভালো কেউ হলে ভালো টালো হতো বোধহয়, একটু অমুককে দিয়ে একটু একটা ছোট পাঠ করিয়ে নিলেও হয়ে যায়। তো আসছে না যে তা নয়, কিন্তু এটা বোধহয় আমরা যারা এখানে, আমি জানি না এখানে সবাই যারা আছি বোধহয় আমরা সবাই থিয়েটারের সঙ্গে যুক্ত বা দর্শক, এবং কোনো না কোনো দলের সঙ্গে বা ফ্রিল্যান্স করি, যাই হোক কোনো অসুবিধা নেই। আমরা যদি একটু বেশি করে জানাই বা বেশি করে বলি বা বেশি করে প্রমোট করার চেষ্টা করি, এই যে আমি জানি না এই ভাস্কর একটি নাটক ডিরেক্ট করে, আমার ইমিডিয়েট দেখার বলে আমার খুব 2টো পরপর নাটক দেখলাম, ফেলে আসা মেগাহার্টস দেখলাম, আর একটা কি নাম ছিল, হ্যাঁ তারা থেকে আবিষ্কার, এই একটাই শো হলো গিরিশ মঞ্চে দেখতে গেলাম। তো সেইটা দেখতে গিয়ে কোনো সেই অর্থে চেনা মুখ নেই, ফাঁকাই, সেই অর্থে খুব ভিড় হয়নি। ওরা অনেক আমন্ত্রিত অভিনয় পাচ্ছে, কারণ ওদের কাছে ওইরকম চেনা মুখ নেই যাকে প্রচুর টাকা দিতে হবে, 2 দিনের জন্য কোথাও নিয়ে গেলে ওই 2 ডবল টাকা দিতে হবে, নাহলে দেড়ার, এইসবের প্রচুর ক্যালকুলেশন আছে, তো যারা দল চালায় তারা জানি কম বেশি, সেই রকমের চাপটা নেই, তাই অনেক আমন্ত্রিত শো পাচ্ছে। কি অনবদ্য একটি প্রোডাকশন, 2টি প্রোডাকশনে কি ভালো প্রোডাকশন, ভালো মন্দ তো আপেক্ষিক, আমি সেই নিয়ে যাচ্ছি না, ভালো আমার লেগেছে মানে সম্পূর্ণটা ভালো লেগেছে তো তা নয়, আমার কোনো নাটক দেখি সম্পূর্ণ ভালো লাগতে পারে না, বা কোনো নাটক দেখি সম্পূর্ণ খারাপ লাগতে পারে না, আমার মতামত থাকবে, আপনাদেরও থাকা উচিত। তো সেইটা দেখতে গিয়ে দেখছি নেই, আজকে যদি ওখানে একজন কেউ থাকতো, সেই অর্থে কেউ থাকতো যেটা দিয়ে ওই আনন্দবাজারে অভিনয় অমুক ও অন্যান্যরা বলে ছোট করে দেওয়া যেত, এরকম ভাবে যখন পোস্টার ছাপা হয়, এগুলো যে কত, যারা একটু প্রচুর জনকে নিয়ে দল চালাই তারা জানি কতটা কষ্টের, যে এই অমুক এবং অন্যান্যরা বলে বিজ্ঞাপন বা
চারিদিকে ছবি বেরোচ্ছে, শুধুমাত্র বাইরে থেকে যে আর্টিস্টটিকে আনা হয়েছে। এটা তো আমি আর কোনো কারণ দেখতে পাই না, শুধুমাত্র টিকিট বিক্রি করা ছাড়া, যে আমি তার ফেসটাকে ব্যবহার করব, করে টিকিট বিক্রি করব। তো এটা বড় বেদনাদায়ক, মানে এটা খুবই কষ্টের। যারা রেগুলার শ্রম দিয়ে যারা এই আমাদের আমাদের আমরা যারা আমাদের সিনিয়রদের, সেই সিনিয়ররা তাদের দেখে আমরা যে কথা শুনে নাটক দেখে বড় হয়েছি, যে একটা প্রসেসের মধ্যে থাকা উচিত, একটা একটা সিস্টেমের মধ্যে থাকা উচিত, এটা এরকম দুম করে হয় না, একটা সুন্দর ডিসিপ্লিন আছে, এইগুলো না একদম মানে একদম পলকা গ্লাসের মতন চুরমার হয়ে ভেঙে যায়। মানে তখন মনে হয় আপনারা বড্ড মিথ্যে কথা বলেন, আপনারা নিজেদের কাজে সেগুলো কাজে লাগান না, আপনারা শুধু ওগুলো সেমিনার করার জন্য আর টিকিট বিক্রি করার জন্য এই কথাগুলো বলেন। আমরা যখন বাস্তবে দেখছি এই কাজগুলো করতে যাচ্ছি, দেখছি না আপনাদের কথাগুলো ঠিক নয়, আপনাদের কথাগুলো সব মেনে নিতে পারছি না স্যার। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের সমস্যা। এবং আমাদের খুব স্বাভাবিকভাবেই আরও একটা যেটা ঘটে, আমরা যখন থিয়েটার করি, আমরা না আমাদের সিনিয়র ডিরেক্টরদের যাদের কাজ ভালোবাসে, তারা এত বেছে নিজেরা থিয়েটার দেখেন যে এটা দেখবো, ওটা দেখবো না, সেটা দেখবো, সেটা দেখবো না। আমরা কিন্তু, আমি বলছি আমাদের জেনারেশন, আমি খুব গর্ব করে বলি, আমাদের পরে যারা এখন এই গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করছে, প্রচুর ভাই বোন, তারা না অনেক ওপেনলি সব নাটক দেখে। এই নাটক দেখাগুলো আমাদের বড্ড ঘেটে গেছে আর কি। মানে আমরা দেখছি আমাদের, মানে আমি আমার বাড়ির লোককে যেভাবে বোঝাই, আমার বাড়ির লোক তো সাধারণ দর্শক, তারা থিয়েটারের সঙ্গে কোনোদিন মানে থিয়েটার করেননি, ছোটবেলা থেকে খুব ভালো দর্শক দেখেছি, কারণ নাহলে আমার দেখা হতো না। তো তাদেরকেও আমি দেখি, আমি তাদেরকে কাছে পাই বলে বোঝানোর চেষ্টা করি যে আমাকে যখন জিজ্ঞেস করে, হ্যাঁ রে আজকে অমুকের নাটকটা আছে, বলে অভিনেতার নাম দিয়ে নাটক বলে না যে তা, এতে কোনো ভুল নেই। তাদেরকে এরকমভাবেই শেখানো হয়েছে, তাকে তো আনন্দবাজারে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ওরকম করে, তার দোষ কি? অমুক অভিনেতার নাটকটা আজকে একাডেমিতে আছে না রে, তাকে হয়তো আমি এই যে ফেলে আসা মেগাহার্টস দেখে এসে আমি রাত্রিবেলা জানালাম প্লিজ ওটা গিয়ে দেখো। তার পরের প্রশ্ন, কে আছে ওতে, এই প্রশ্নটা করছে। আল্লাহ মা তুমি চিনবে না যারা আছে, কিন্তু তুমি দেখে এসো। আমি তাকে পাঠাতে পারছি কারণ আমি তাকে চিনি বলে, কিন্তু আমি যাদের চিনি না সেটাই তো বেশি, তাকে তো আমি পাঠাতে পারবো, তাকে তো আমি পৌঁছেই দিতে পারবো। একটা ফার্স্ট শো করছে গিরিশ মঞ্চে ভাস্কররা, হাতে গুনে বোধহয় 25 জন না 30 জন বসে আছি আমরা, তাই আমাদের দল থেকে বোধহয় 7-8 জন আছি, এরকম সব মিলিয়ে 25-30 জন বসে আছি। এটা কতটা বেদনাদায়ক, কতটা কষ্টের। এবং কালকে ও যখন এইটা রোজ করতে করতে একদিন হেরে যাবে, বা আমরাও তাই একই অবস্থায় মুখ থুবড়ে পড়বো, তখন আমরা কি করব? আমরা আর এইসব এই বড় বড় এই আজকের পুরো আলোচনাটা যদি আর্কাইভ থাকে, পুরোটাকে ডিলিট মেরে দিয়ে আমি আবার ওই প্রসেসেই হাঁটবো, একটা চেনা মুখ নিয়ে নেবো, নিয়ে 2-3 জন একটু ছোট পার্ট দিয়ে দেবো দলের, ইজিলি নাটকটা বিক্রি হয়ে যাবে। এবং আপনারাই যারা আমাদের নাটক দেখতে আসেন না, আপনারা আমাদের নাটক দেখতে আসবেন এবং হাততালি দেবেন, বলবেন যে সৌরভ কি ভালো নাটক করেছো। সেইটাই হয়ে যায় হচ্ছে বেদনাদায়ক। আমি এখানে যারা আছেন, যারা পরবর্তীতে শুনবেন, আমরা সবাই না এই যে এই গর্তটা খুঁড়ে ফেলেছি, এই গর্তটা শুধু এমন নয় যে আমরা পাশে দাঁড়িয়ে দেখেছি গর্তটা খোঁড়া হয়েছে, আমাদের প্রত্যেকের হাতে কোদাল আছে, আমরা প্রত্যেকে এই গর্তটা খুঁড়েছি, দায়িত্ব নিয়ে খুঁড়েছি। এই গর্ত আবার বোঝাই করতে হবে আমাদের দায়িত্ব নিয়ে, যে আমরা সব নাটক দেখব। আমি জানি বলতে হবে বলে আমাকে এই লাইনগুলো বলার, সব নাটক সবাই দেখবই না, শেষে গিয়ে সেই বেছে বেছেই নাটক দেখব, কে আছে, কেন আছে, কত বড় দল, তাদের অত বছরের দল, তাদের নাটকই দেখতে যাব। নতুনরা কোনো কাজ জানে না, নতুনদের কাজ ফেলে দেওয়া উচিত। এই যে আমাদের কিছু প্রি অকুপাইড ধারণা এবং রিজেকশন, কন্টিনিউয়াস রিজেকশন, তার মধ্যেও আমরা তো চেষ্টা করছি, খানিকটা লড়ে চলেছি। আমি কি বেশিক্ষণ বলছি? ছোট শেষ করবো তো। যে আমরা যারা কন্টিনিউয়াস চেষ্টা করে চলেছি, তারা বোধহয় একটা দিন হলেও এই গর্তটা খানিকটা ফুলফিল করতে পারবো। আর আমার একটাই ছোট্ট জিনিস বলার, যারা এই নতুনরা আসে দলে, তারা তো অনেক স্বপ্ন নিয়ে আসে দেখতে, মানে স্বপ্নগুলো এরকমও হয় যে আমি হয়তো আগামী দিনে থিয়েটার করতে করতে একটু সিনেমা করব, সিরিয়াল করব। অনেকেই এটাতে অনেক না কুঁচু ব্যাপার দেখান, আমি একেবারেই দেখাই না, খুবই ভালো জিনিস, সেটা করা উচিত। কারণ আমি কোনোটাই ভুল দেখি না। কেন সিরিয়াল করবে না, বা কেন সিনেমা করবে না, বা কেন একজন ওটিটিতে অভিনয় করবে না? অবশ্যই করবে, অ্যাবসলিউটলি করবে। আমিও চেষ্টা করি যে তারা যেন করে, মানে আমি সেটা পুশ করার চেষ্টা করি।
অ্যাবসলিউটলি করা উচিত। কারণ আমি সবসময় মনে করি যে 10টা 5টা অফিস করে থিয়েটার করার থেকে 10টা 5টা সিরিয়াল করে থিয়েটার করা অনেক ভালো, অনেক বেশি হেলদি, অ্যাটলিস্ট একটা ক্রিয়েটিভ কাজের মধ্যে থাকছে। তো অনেকে অনেকে আছে অ্যাকাডেমিক্সের সঙ্গে যুক্ত, তারা হয়তো পারফর্মিং আর্টস নিয়ে পড়ান, বা অনেক স্টুডেন্টরা মানে অনেকে আসে দলে, তারা পড়ায়, তো পড়াচ্ছে তো দারুণ কাজ। তো সে ব্যাংকে টাকা গুনতে গুনতে তো থিয়েটার করছে না, সে তো পড়াতে পড়াতে থিয়েটার করছে। তার পড়াশোনাটাও অনেকটা থিয়েটার কেন্দ্রিক, হয়তো পারফর্মিং আর্টস নিয়ে পড়াশোনা করছে বা রবীন্দ্রভারতীতে পড়ছে। আমাদের আমাদের দলেই প্রচুর জন আছেন যারা রবীন্দ্রভারতী স্টুডেন্ট। তারা তো এই প্রসেসের মধ্যে আছে। এমন তো না যে তারা একটা অন্য এলিয়েন জগৎ থেকে এসে ওই শনি রবির থিয়েটার করার জন্য থিয়েটার করতে চলে আসছে। তারা তো ফুল টাইম থিয়েটারই করছে, সেটা নানানভাবে করছে, হয়তো পড়ে করছে, কেউ সিরিয়াল করে করছে, অনেকে উপার্জনের জন্য সিরিয়াল করতে হচ্ছে। স্বাভাবিকভাবে ওখানে যে টাকাটা পায় থিয়েটার করে, সেই টাকাটাও রোজগার হয় না। তো এতে তো কোনো হার্ম নেই। মানে আমার মনে হয় এটা আমরা যারা প্রত্যেকে আছি, আমরা আমাদের সিনিয়ররা প্রত্যেকে যদি এই অ্যালাওয়েন্সটা একটু আরও নতুনদেরকে দিই আর একটু বেশি বেশি করে, যে তোমাদের যে কাজটা করতে ইচ্ছা করছে করো, তাহলে কে না জানে দল থেকে আরও 5টা এরকম তারকা হয়ে উঠবে, তখন আর বাইরে থেকে কাউকে নিতে হবে না। তো এইরকম তারকা আমরা তৈরি করি না, সেই চেষ্টাটা তো কোনোদিন করছি না। আমার তো ভাল লাগে আমাদের দলের নাটক হয় যখন, চারিদিকে গিয়ে যখন শুনি অমুকের নাম কি তমুকের নাম কি জিজ্ঞেস করে, তো সেই জায়গাটা স্পেসটা আমরা তৈরি করছি না কেন? আমরা বারবার চেষ্টা করছি এটা তৈরি হওয়া জিনিসকে এনে প্লান্ট করে সেটার থেকে ক্ষীর খাওয়ার। তো আমরা সেই জায়গাটা, সেই চারাটা পুঁতি না, অল্প অল্প করে যারা আমরা দল চালাই সেই চারাটা পুঁতি, যেখান থেকে তাদের জন্য টিকিট বিক্রি হবে, তাদের কথা ভেবে। আমরা তো একটা নাটক করি, যখন আমরা কীর্তনখোলা করি, আমরা শহর জুড়ে হোর্ডিং করতে, হোর্ডিং বলতেই আমরা ওটাকে হোর্ডিং বলি আর কি, ছোট ফ্লেক্স আর কি, মানে হোর্ডিং মানে যেমন টাঙানো থাকে ওরম নয়। শহর জুড়ে প্রচুর লাগিয়েছিলাম আমরা, সব দলের ছেলে মেয়েদের ছবি লাগিয়েছিলাম সেখানে, যেমন শঙ্কর দেবনাথের ছবি ছিল বাকি সবার ছিল। তো সেইখান থেকে চিনেছে মানুষ, তৈরি করা হয়েছে। তো এই প্রসেসটা আমি আমাদেরটা বলতে পারি, এরকম অনেকে করছে এটা। তো সেটাকে আর একটু বাহবা দিই এবং সেই গর্তটাকে একটু ফুলফিল করার চেষ্টা করি। আমার মনে হয় বাইরে থেকে তারকা খুঁজতে হবে না, তারকা আমরা সবাই। আমাদের দেখতেই লোকে আসবে, আমাদের প্রত্যেককে দেখতে আসবে। নিজেদের উপর বিশ্বাস রাখি এবং নিজেরা যাতে নিজেদের যে চারা গাছগুলো আছে একটু যত্ন করি, তাহলে মনে হয় আমাদের কাজটা আর একটু সহজ হবে। আর সবাই সব নাটক দেখবেন, এইটাই আমাদের চাহিদা। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। সৌরভ অনেকটা রান তুলে দিয়ে গেছে, সেটা সুবিধে। এরপরে সেকেন্ড ব্যাটসম্যানের ক্ষেত্রে বরাবরই অসুবিধা থাকে, আমার ক্ষেত্রে তো হবেই, কিন্তু আমার ভরসা আছে শেষে সৌমিত্রদা আছে। সৌমিত্রদা থাকলে সাধারণতই আমাদের ছোটবেলা থেকেই, মানে কলকাতা শহরে আমরা ঢুকেছি, কোথায় নাটক দেখবো, এই যে যেমন বলছে কেউ থাকলে নাটক দেখতে যেতে হয়, সৌমিত্রদা থাকলে দেখতে যেতে হয়, এবং আমরা ছোটবেলায় জানতাম। আপনারা বলেছেন বটে যে এইখানে রয়েছে না তারকা নির্ভর হয়ে পড়ছে, তো যাদের ডাকা হয়েছে তারা তো সবাই তারকা। সৌমিত্রদা বাংলা থিয়েটারের বড় ব্যাপার, এইবার তারকা আপনারাই তো নির্ভর হয়ে পড়েছেন। এরপর পড়ছে কি পড়ছে এই আলোচনা। সৌরভ পাদুদির নাম বিশাল, ফ্রান্সের লোকেরা হয়তো কিছু জানে যারা বাঙালি আছে। আমি বলছি এরা কিন্তু প্রত্যেকেই এক একজন, তাহলে আপনারা তো বিষয় তুলেছেন যে তারকা নির্ভর হয়ে পড়ছে। ধরে যাক পড়ছে, আপনারা তো যাদের দেখেছেন তারা তো পড়িয়েছে দেখছি ধাপাধাপ করে, আমি ছাড়া বাদ বাকি সকলকেই আমি দেখতে পাচ্ছি মঞ্চের উপরে তারকা। মানে এবার ছাড়িয়ে নি বাংলাটাকে, যে বাংলায় তো তারকা, এই যে তারকা এসেছে বলি না, আমরা বলি স্টার এসেছে পাড়ায়, তাই না? ওই যে স্টার, সেই স্টার, ওই স্টার, স্টার এটা নক্ষত্রের মতো ব্যাপার। আরো ভালো হলে জীবনানন্দে চলে গেলে বলবে যে নক্ষত্রের দোষ, তখন শুনতে মনে হবে কিন্তু আহা ওরকম হলে ভালো হতো। আর এমনি তারকা তারকা বললে একটা রাক্ষসীর মতো মনে হয়, সেইটা বোধহয় আমরা হবো না কোনোদিন, কিন্তু নক্ষত্র হতে পারলে বেশ ভালোই লাগতো। যা হোক, আমার বলবার কথাই যে আমাদের থিয়েটার, মানে আমি যে থিয়েটার করি আসলে, বা করে করে আসছি অনেকগুলো দিন, সেটা হচ্ছে দরিদ্র অন্ধ মানুষের থিয়েটার। আমাদের ব্লাইন্ড অপেরা ছিল, এখন শ্যামবাজার অন্য দেশ, সেখানে সবাই ব্লাইন্ড ছেলেপিলেরা নাটক করে, তাদের জন্যই নাটক। আর যারা সাহায্য করে তারা চোখে দেখতে পারে, সুতরাং সেখানে স্টার নেই আর দর্শকও নেই। মানে অন্ধেরা অন্ধদের নাটক কি দেখবে তাই আসে না, আর যারা দেখতে পান তারা ভাবে ও তো বাবা, ও তো অন্ধদের নাটক, তাই আসে না। মানে তাতে মাঝখানে পড়ে ওরা, এবং তবু তারা করে যায়। কেউ পুজোর মতো একটা অভ্যেসে করে যায়, কেউ টাকা কড়ি পাওয়ার অভ্যেসে করে যায়,
কেউ কেউ হয়তো ওই থিয়েটারের মধ্যে খুঁজে পায় শরীর মনের একটা আশ্রয় বা শুশ্রূষা, তার জন্য করে যায়। 25 বছর ধরে করছে। সব মিলিয়ে মানে এখনই আছে কলকাতায়, আপনারা জানেন হয়তো, যে 5টা দল আছে শুধু দৃষ্টিহীনদের, মানে একবারে রেজিস্টার্ড এরকম গ্রুপ থিয়েটার দল, যেমন আপনাদের দল। সব একদিন শুরু হয়েছিল, আজ এখন অনেকগুলো ছোট ছোট হয়ে অনেক রকম আছে। কিন্তু তারা কি জন্য করে? খুব যে এতে পয়সা করি হয়, নাম হয়, দুমদারাক্কা করবে তার জন্য না। তাদের বেঁচে থাকার একটা শারীরিক মানসিক আশ্রয় হয়। তার কার্যকারণ হচ্ছে ওরা থিয়েটার করতে আসে, কারণ অন্ধের তো আর দল নেই। এক জায়গায় অনেক অন্ধ যদি বসে তাহলে প্রায় থিয়েটার দলের মতো, তবু একজন একজনের সাথে কথা বলে। সেই কথা বলে সে বোঝে যে আমি একা অন্ধ না, আমার মতো আরো অন্ধ আছে, তাদেরও অনেক কিছু ভালো মন্দ আছে। সেই কথায় কথায় তারা কিছুটা সময় বেঁচে যায় বা বেঁচে যেতে পারে বলে তারা এখন অবধি, না 25 বছর ধরে তারা এক জায়গা থেকে আসে না, বিভিন্ন জেলা থেকে আসছে আসছে কেন? এখানে স্টার নেই, এখানে দর্শকও নেই, কারো ভরসাও করছে না। এই রকম একটা অভ্যেসে, বেঁচে থাকার অভ্যেসে, শুধু আশ্রয় পাবে বলে আর কিছুটা শুশ্রূষা হয়। সারাদিন মনের ভেতর কিছু করি না, কিছু জানি না, কিছু পারি না, এবং একটা আত্মহননের মতো সারাদিন আত্মনিন্দার ভেতর ডুবে থাকে। কিন্তু বন্ধু বান্ধবদের দেখে থাকলে তুই কি করে বাঁচলি, তুই কি করে বাঁচলি, তাতে আমিও আমার দুঃখের থেকে কিছুটা পথ পেয়ে যেতে পারি, এরকম করে কিছুটা শুশ্রূষা পেয়ে যায় বলেও তারা আসে। তাহলে মূলত তাদের কিন্তু এই আজকে যা প্রসঙ্গ সেইটার বাইরে হচ্ছে আমাদের এই থিয়েটার। তাহলে এখানে আজকের আলোচনায় যে বিষয়, যে একেবারে মধ্যবিত্ত কলকাতা নির্ভর বর্তমান থিয়েটার কেন্দ্রিক, গ্রুপ থিয়েটার কেন্দ্রিকও বলা যায়। এখন এখানে তারকা নির্ভর থিয়েটার, এটার মধ্যবিত্ত পয়সা করি আছে, যা সৌরভ বলল, তার চতুর্দিকেই আমি যা শুনলাম একটা জিনিস ঝমঝম করছিল, সেটা হচ্ছে টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা। যে নেবে স্টারকে তার টাকা পয়সা লাগবে, যে বিক্রি করবে সেদিকে টাকা পয়সা লাগবে। এখন যেটাও বলেনি, মানে টাকা পয়সা তো এমনি এমনি আসতে যাচ্ছি না, তার পেছনে টাকা পয়সা আসতে গেলে আবার ক্ষমতা লাগবে। যে কেউ টাকা পয়সা পায় না, আমি আপনি কে যে কোনো জায়গায় দাঁড়ায় লোকে পয়সা দিয়ে যাচ্ছে, একটা কিছু ক্ষমতা টমতার ব্যাপার থাকবে। ক্ষমতা তো আবার এমনি আসবে না, কোনো একটা রাজনীতি হতে হবে, একটা নীতি নির্ভর হতে হবে, সবকিছু পরপর সেট করা আছে। সেই কথাগুলি আমরা একটু একটু করে আসবো। সব তো কিছু আমি বলবো, যতটা ও বলেছে তারপরে প্রায় কিছু বলার থাকে না। কিন্তু যে রাস্তা দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম এই বিষয়টাকে, তাতে হচ্ছে তারকা নির্ভর থিয়েটারই তো চলছিল একদিন হাতিবাগানে। মানে তখন কারা থিয়েটার দেখতে আসতো? ওখানে তো বড় বড় হোর্ডিং এর নাম দেওয়া থাকতো। খুব ছোটবেলায় আমি একবার সৌমিত্র মহাশয়ের কাছে গেছিলাম, আমাদের তখন কম বয়স, আর আমরা যেহেতু একটু দুরন্ত ছিলাম আর কি, জানতাম না তো যে এই জিনিসই করব, তাই ওনাকে জিজ্ঞেস করতে গেছিলাম কোথায় যাব, কার কাছে যাব, আপনি বলে দিন, আপনি হচ্ছেন সেরা লোক, আমরা মানি। তাই যে সৌমিত্র, তিনি না বলে, পড়লে বড় স্কুলে পড়ার দরকার, বড় মাস্টারমশাইয়ের কাছে, সে বড় মাস্টারমশাই বলেছিলেন আমাকে যে সৌমিত্রর ওখানে যাও না। তখন সৌমিত্রবাবু হাতিবাগানে থিয়েটার করছিলেন। তাতে আমাদের তো, আমার রোগাভোগা চেহারা, এইরকম দাড়ি, সবে আমরা রামকৃষ্ণ মিশন পাস টাস করে এসেছি। আমি, এই গৌতম হালদার, সিদ্ধার্থ চক্রবর্তী, আমরা তিনজনেই গেছিলাম এই প্রশ্ন দিতে। আরো অনেক প্রশ্ন ছিল, তাতে উনি দরজায় দাঁড়িয়ে বলেছেন কেন সৌমিত্রর ওখানে যাবে না, ওখানে চলে যাও, ওখানে গেলেই থিয়েটার করবে, সারাদিন থিয়েটার করবে, পয়সা পাবে। আমরা বলেছিলাম যে না না, আমাকে যেরকম দেখতে আপনার মনে হয় কোনোদিন আমি সৌমিত্র ওর মধ্যে পয়সা পাবো, এরকম রোগা ভোগা? এখন যদি উনি 10 টাকা পান, তাহলে আমার সারা জীবন শেষ হয়ে যাবে 10 টাকা অর্জন করতে, আর আমাকে 1 টাকা 2 টাকা দেয়। আর তাছাড়া ওই থিয়েটার আমার পছন্দ না, আমি দেখেছি, মানে ওই যে গলি গুজো দিয়ে হাতিবাগানে আমি উঁকি মেরে মেরে দেখিনি তা না, এই আমাদের এই ধরনের গ্রুপ থিয়েটারে আসার আগে। কিন্তু সেইটা আমার পছন্দ ছিল না। তাহলে দুটো বিষয়, এক হচ্ছে আমি সৌমিত্রবাবু হতেই পারবো না, আর ওই পথে আমার বিশ্বাসও নেই। তখন উনি শুনে বললেন যে আচ্ছা ভেতরে এসো। তারপরে ভেতরে এসে ঘন্টা খানিক নানান কিছু বললেন, সেইগুলো দিয়ে মোটামুটি চলে যাচ্ছে জীবন। তাহলে তারকা নির্ভর থিয়েটার তো চলছিলই হাতিবাগানে। সেখান থেকে একেবারে এসো জনতার মুখরিত সাম্যে ঐক্যে গান গাইতে গাইতে যে গণনাট্য, শতনাট্য, নবনাট্য এবং গ্রুপ থিয়েটার যে আদর্শ তৈরি হচ্ছিল, সেখানেই তো ওই স্টার এবং ব্যক্তিকে দূরে রেখে সমষ্টি বা গ্রুপকে থিয়েটারে প্রাধান্য দেওয়ার কথা হয়েছিল, হলেও তাই। এখন তাহলে আবার নতুন করে সেই হাতিবাগান থিয়েটারের রমরমাই একটু অন্য রূপে এসে পড়েছে, তাই নাকি? দর্শক সংখ্যা তাই স্টার, বিজ্ঞাপন নির্ভর এসব হয়ে পড়ছে। এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ছে যে বারে বারে ফিরে ফিরে ওইখানে এসে যাচ্ছে কেন। সেখানে একটা গল্প আছে যে কৌপিন কা ওয়াস্তে, আপনারা হয়তো সকলেই জানেন। কৌপিন কা ওয়াস্তে গল্পটা হচ্ছে যে এক সাধু
তার একটা কৌপিন ছিল। এইবার সেইটা ওই রোদের জলে একটু শুকিয়ে টুকিয়ে নিয়ে তিনি আবার ভিক্ষে করতে যেতেন। তো কৌপিনটা ওই ইঁদুরে কেটে দিয়েছে, তার ফলে উনি বেরোতে পারছেন না। একবারে নাঙ্গা যখন অস্তিত্বের দশা, তখন কোথায় যাবেন? একজন ভক্ত বলল, আমি একটা নতুন কৌপিন দিচ্ছি, আপনি কৌপিনটা পড়ুন। পাওয়া গেল ভক্তদের থেকে। তখন পরের দিন আবার নতুন কৌপিন পরে এসে দেখলো আবার ওটি ইঁদুরে কেটেছে। তখন আরেকজন ভক্ত বলল, গুরুদেব এভাবে হবে না, আপনি না, আমার একটা বেড়াল আছে, ওটা নিয়ে যান, তার ইঁদুরটা ভয় পাবে, ওটা দিয়ে হবে, আপনার রক্ষে পাবে। তখন বললো, এটা তো ভালো। তো ইঁদুরের সামনে বেড়ালটা বসিয়ে রেখেছে, এইবার ইঁদুর আর আসে না। তখন বললো যে বেড়াল তো মিউ মিউ করে। দুদিন বাদে বললো, না বেড়ালে তো হচ্ছে না, বেড়ালে না দুধ খেতে চায় শুধু। তাহলে কি করে হবে, বেড়ালটাকে আমার থাকতে হবে। সেই জন্য একটা গাইয়ের ব্যবস্থা হলো। একজন ভক্ত বললো, আপনি গরু নিয়ে যান, আমার তো আছে, আপনি নিয়ে যান, আপনি গরু দেখলো দিয়ে। তারপরে একটা গাই দিল, গাই দিয়ে তো হলো, গাই দিয়ে দুধ খাচ্ছিল। এইবার যখন বেড়াল বেশ দুধ টুধ খেয়ে গেল, তখন দেখা গেলো বেড়াল দুধ খেলে হচ্ছে না, গাই এলো। গাই আসার পরে এলো, গায়ের জন্য, গাই থাকলে কি হবে, খোলা থাকলে রাতে ঘাটে যেখানে সেখানে চলে যাচ্ছে, একটা গোয়াল লাগবে, একটা গোয়াল হলো। গোয়ালের জন্য শুধু গোয়ালে একা একা সারাদিন কাজ করতে পারছে না, তাই মজুর হলো। মজুরদের জন্য দালান হলো, দালানের জন্য বাগান হলো। বাগানের পর একদিন সেই সাবমেরিন বেশ বড় অবস্থা হয়ে গেছে। ইদানিংকালে শুধু পুরোনো দিনের কথামৃতের গল্প বলে হয়তো এইখানে তার আরো অনেক বউটৌ হলো, অনেক আর কি মহিলা সঙ্গ হলো, অনেক এই জীবনের মতো হলো, এগুলো লেখা নেই, এটা একটা কথামৃতের গল্প। তো তখন সাধুর যে গুরু, তিনি এলেন, এসে দেখলেন যে একবারে বাড়িতে তোর কি অবস্থা, এসব কি? তখন এসে গাছতলায় তো তুই বসিস না, এত সব করলি কি করে? তখন হচ্ছে, গুরুদেব সবই কৌপিন কাউ ব্যস্ত, একটা কৌপিনের জন্য এইসব, আমার জন্য কিছু না। তাহলে যে এই কথাটা যদি মনে রাখা যায়, তাহলে অনেকটা আমাদের দেখা যায় আমাদের থিয়েটার সব সেই দারিদ্র, সেই সকলের নাম করে ঘুরতে 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 চলে আসছে। সবই সবার জন্য, কিন্তু আমার জন্য কিছু না, আমার জন্যই টাকা পয়সা, আমার জন্যই না, সবার নাম করে করেই হচ্ছে। একেবারে মানে গ্রুপ থিয়েটার যে তৈরি হচ্ছিল, যে ওই যে জনতার মুখরিত সবচেয়ে, সেই যে সবাই মিলে কথা হচ্ছিল, সেই সকলে মিলে কথাটা, সকলের জন্য কথাটা প্রাচীন কাল থেকে আমরা ইতিহাসের রাজাদের সময় থেকে, আর এই সেদিনের নেতা মন্ত্রী অব্দিও দেখছি যে সবাই কি বলছে, সবাই সকলের জন্য ভাবছে, কিন্তু সকলের কিছু হচ্ছে না, অনেক বছর কিছু হচ্ছে না। এবং না হওয়াটাই এটা রীতি পদ্ধতি হয়ে গেছে। এখন আমরা ধরেই নিচ্ছি, খারাপই হোক ভালো হোক, আমি তো ভোট দিয়ে নিয়ে আসি না, তা আমি জানি খারাপ নেতা, কিন্তু খারাপের থেকে কোনটা বেশি খারাপ, কোনটা খারাপ, সেইটা আমরা নির্বাচন করি। আরো ভালো যথার্থতা। এবং তারপরে আমরা বলি, সে জেলেই ঢুকুক আর জেলের বাইরেই থাকুক, আমরা বলবো আমার লোক, কিন্তু সে ভালো না মন্দ সেই সব আলোচনা করবো। এটা যদি সমাজ, রাজনীতি এবং নিত্যদিনে বেঁচে থাকা যদি থাকে, হঠাৎ তার বাইরে এই যে দর্শক আপনারা যা দেখছেন, সে কি ভোটারও নয়? সে কি কোথাও ভোট দেয় না? তাহলে অন্য জায়গায় ভোট দেয়, এখানেও তো ভোট দেয়। তো কোন থিয়েটারে যাবে, কোন থিয়েটারে যাবে না, সেও ঠিক করে। তাহলে এখানেও কি সেই রকম থিয়েটারে কোনো পথ পদ্ধতি তৈরি হয়ে গেছে এতদিনে? আমি ঠিক জানি না। আমি শুধু বলি, আমাদের বর্তমান থিয়েটারে এত যে বৈভব রমরমা, ব্যক্তি বা তারকা পুজো, আচ্ছা, গ্রুপ থিয়েটার থেকে কোম্পানি থিয়েটার দিকে, প্রসঙ্গত কোম্পানি থিয়েটার বলে একটা বইও বেরিয়েছিল কিছুদিন আগে। এসবও কি সেই যে যার নিজস্ব দারিদ্রতার থিয়েটারি দর্শনের কৌপিনটাকে রক্ষা করবার জন্যই করছেন? বাড়ি গাড়ি সম্পদ সম্পত্তি না থাকলে আপনাকে মানবে কেন? সবারই সব প্রয়োজন হয়ে পড়েছে। একেবারে সন্মার্গ সপর্যাকে খুব একটা চেনা যাচ্ছে না এই পথে বটে। বই আমরা পড়ছি, রেফারেন্স আমরা দিচ্ছি, কিন্তু নিজস্ব বেঁচে থাকার কথা সৌরভ যে বলছিল, নিজেদের প্র্যাকটিসে কি হবে, সেই সব প্রসঙ্গটা একটুখানি ভেবে দেখলেই ভালো। থিয়েটার স্টারের জন্য কিন্তু চলে না, দর্শকদের ওপর নির্ভরশীল নয়। বেশিরভাগ নাট্যদল চলে নিজেদের জোরে, এই আমার বিশ্বাস। বাউলদের আখড়ায় আকাশ চর্চা বলে একটা কথা আছে, নিজের উপর ভরসা করো, সাধনা করো, ভিক্ষা ঠিক জুটে যাবে। আমার ধারণায় চিরকালীন বাংলা থিয়েটারের ভরসা সেই শূন্যতার মানব ধর্মে, কোনো কিছুর জন্য নয়, প্রায় নিজের জন্য, নিজেদের জানবার জন্য, প্রকাশের জন্য। বেশিরভাগেরাই শহরে, মফস্বলে, গ্রামে এখনো নাটক করে চলেছেন। তারকা হব বলে নয়, অনেক দর্শকের কাছে পৌঁছবো বলেও নয়।
আমি নিজে ব্যক্তিগতভাবে আমাকে এবং আমার মতো অনেক ছেলে মেয়েদের দেখেছি গ্রামে, মফস্বলে, শহরে এখনো থিয়েটার করতে আসছে। স্টার হবে, তারকা হব, আরো 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 এই পাবো, খাবো দাবো এইসবের জন্য নয়। বেশিরভাগেরাই তার বাইরের লোক, অন্তত নিজে ভালোবেসে আসে। কেন ভালোবাসে? এমনি মানুষ কেন ভালোবাসায় পড়ে বারবার? ইট ইজ বেটার টু বি লাভড অর বি লস্ট দ্যান নেভার লাভড অ্যাট অল। এই যে টেনিসের লাইন ছিল, সে অসম্ভব লাইন। এর বাংলা করেছিলেন, বরং শ্রেয়স্কর ভালোবেসে নিঃশেষ অপ্রেমের উপাখ্যা নিচ্ছে। এই বাংলার লোকে বিশ্বাস করে যে একবার ওর না ভালোবাসার থেকে একবার ভালোবেসে মরে যাওয়াও ভালো। এই যে ভালোবেসে মরে যাচ্ছে, তার জন্য থিয়েটারে দলে আসছে, এই যে কত ছেলে পেলে এসেছে, এই যে ওই আমরা আসার আগে এইটা লাগাচ্ছে, ওইটা ফুল দিচ্ছে, এটা করছে। এরা কারা? এরা সকল কি স্টার হবে বলে? নাকি দলকে ভালোবাসে? দলকে ভালোবাসে কেন? দল থিয়েটার করে। থিয়েটার কি করে যেন একটা পুজো আচ্ছার মতো মনে হয় আমার এখন অনেক এই বছর 40 বাদে এসে, যে সকলে করে করে যায় কোনো কিছুর জন্যে নয়, কিন্তু অনেকটা নিজের জন্য। সেই যে একটা ভালোবাসায় পড়ে তার জন্যও করে যায়। এখন এই সমস্তটার গোড়ায় আমার মনে হয় যে ধরা যাক, যেমন সৌরভ বলেছিল যে তারকা নির্ভর হয়ে পড়ছে, ধরা যাক পড়ছে, তাতেই বা কি হচ্ছে? দর্শকেরা তো থিয়েটারই দেখতে আসছে। যে থিয়েটার তারকা নির্ভর, সেই থিয়েটারটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে? যদি ভালো হয়, যদি দর্শকদের ভালো লাগে, যদি সেই নাটকের গুণগত মান সর্ব অর্থেই উচ্চমানের হয়, তবে তো খুবই প্রশংসার যোগ্যই হতে পারে সেই থিয়েটার। তারকা বা স্টার নির্ভরতা ভালো না মন্দ এ বিষয়ে আলোচনা চলতেই পারে, কিন্তু যারা থিয়েটার করেন তারা জানেন স্টার বা তারকা নির্ভরতা ছিল, আছে, থাকবে। সেই গিরিশের সময় থেকে এই আমাদের এখনকার সময় অবধি এই জিনিস চলছেই। এদেশের ইতিহাস বা হয়তো সর্বদেশে ইতিহাসের কেন্দ্রে রয়েছে সফল মানুষের বৃত্তান্ত। বাংলা নাটকের ইতিহাস তো লেখাই হয় যে ধারণায় বা যে ধারায়, তাকে একরকম স্টারেদের ইতিহাস বা নক্ষত্রের সময়কালও বলা যায়। এর বিপরীত দিক থেকে যেমন নিম্নবর্গের ইতিহাস বা সাবঅল্টার্ন স্টাডিজ বলে একটা বই রয়েছে, থিয়েটারের ইতিহাসকে সেই রকম কোনো ভিন্ন তল থেকে দেখবার প্রক্রিয়া হয়তো কিছু কিছু জায়গায় শুরু হয়েছে, কিন্তু এখনো তা প্রতিষ্ঠা পায়নি খুব। সুতরাং দর্শকের তো প্রায় কিছুই করার নেই। যেমন ভোটারদের প্রায় কিছুই করার থাকে না। যদি রাজনীতিহীন যে কোনো সুন্দর ইতর মানুষদের ভোট দেওয়ার জন্য কেবলই ষড়যন্ত্র করা হয়, বাধ্য করা হয় যুগের পর যুগ ধরে, তবে তো তারা নির্বাচিত করবে। বেশি খারাপ আর কম খারাপের মধ্যে যে ভালো শুধু তাকেই নয়, বরং কখনো কখনো যাকে নির্বাচন করলে আমার সুবিধে, অর্থাৎ সেই ভোটারদের ব্যক্তিগত সুবিধে, তাদেরকে। থিয়েটারেও কি এমনতর প্রথা চলে? কোনো তারকা ব্যক্তি বা তারকা দলকে কি আমরা সমর্থন করতে দল বেঁধে যাই না? দর্শক সংখ্যাকে বৃদ্ধি করতে সাহায্য করি না? যদি সেই তারকার আনুগত্য বা তারকা দলের আনুগত্যে আমাদেরও ব্যক্তিগত বা দলগত উন্নতি ঘটে। এরকম প্রথাও চলে, বিশেষ করে রাজনীতি নির্ভরতা যখন প্রকট হয়ে ওঠে। কিন্তু তাই বলে দর্শক খুব অসহায় একটি অবোধ জলের তাল, তা নয়। জনগণও জানেন কোন সময় কোন জনগণের সে ধারে কাছে থাকলে লোকে তাকে কালচারাল বা মডার্ন বলে ভাবে। যে কাগজগুলো বলে না পড়লে পিছিয়ে থাকতে হয়, দেখবেন সেই কাগজ পড়েই লোকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কাগজে স্টোরি কি লেখা হচ্ছে, কিভাবে হচ্ছে, সত্যি মিথ্যা এসব জেনে বুঝে নয়। এ কথা মনে করা বেশ কঠিন। পৃথিবীর কোন শ্রেষ্ঠ নাটকে কোন নায়ক নেই, নায়িকা নেই, কোন সিনেমায় হিরো হিরোইন নেই। গল্প উপন্যাসের কাহিনীটাই আছে, শুধু কোনো ব্যক্তির মুখ নেই, শুধু অস্তিত্ব আছে। এখন প্রশ্ন হতে পারে, এই যে তারকা নির্ভরতা দর্শকদের, পাঠকদের, জনমানুষের, এর মধ্যে এলো কোন সময় থেকে? সে কি সেই সময় থেকে যখন আদিম সাম্যবাদী সমাজের স্তর থেকে গড়ে উঠছিল মানুষের গোষ্ঠী বা দল আর দলপতিও? সেই সব দলপতিদেরই ক্রম পরিবর্তনে রূপরেখা ক্রমে রাজা রানী, সম্রাট সম্রাজ্ঞী, নেতা নেত্রী হতে হতে নায়ক নায়িকাদের গল্প তৈরি হয়েছে কি? স্টার বা তারকার জন্ম কি তবে সেই সব মানুষের মধ্যে থেকেই, যে মানুষেরা তাদের পরিশ্রমে কাঁধগুলো বাড়িয়ে দিয়েছেন, বেঁকে যাওয়া পিঠগুলোকে ব্যবহার করতে দিয়েছেন, হাতগুলো শরীরগুলোকে ছুঁড়ে দিয়েছেন শুধু সেই তাদের প্রিয় মানুষটার উদ্দেশ্যে? কেন? কেননা একদিন ওই একজন অনেকের হয়ে কথা বলবে, অনেককে রক্ষা করবে, একের প্রতিভা বহুর সেবায় লাগবে, বহুজন হিতায় বহুজন সুখায় লাগবে। যদি এইসব ভাবনা সত্য হয়, তবে তো যুগে যুগে মানুষ সেই তারকাদেরকেই খুঁজবে। অন্তত খুঁজে যে এসেছে, আসে এখনো, এটুকুই সত্য আর বাস্তব। তাহলে অস্বস্তিটা তারকা নির্ভরতার জন্যই নয় শুধু, হয়তো এর আড়ালে দর্শক সংখ্যার বাড়া কমা নিয়ে অন্য কোনো ভাবনাও কাজ করতে পারে।
এমনই কি হতে পারে যে তারকা নির্মাণ করাও হয় বা হচ্ছে? শুধু রাজনীতিতে নয়, সংস্কৃতি জগতেও কে যে কখন তারকা হয়ে উঠবেন অথবা তারকা হবেন না, তা শুধু সেই ব্যক্তির দক্ষতা বা ক্ষমতার উপর নির্ভর করে না। নির্ভর করে যে যুগে সে তারকা হচ্ছে সেই যুগের পারিপার্শ্বিক ক্ষমতাবান সংস্কৃতি জগতের মানুষের ক্ষমতার উপর। কাকে আমি বানাবো আর কাকে আমি বানাবো না, সেটা কিন্তু আমরাই ঠিক করব, মানে সমাজই ঠিক করে। এ নয় যে আপনা থেকে হয়ে গেলেন একজন। কাঁচা বাংলায় পেলা দেয়া না দেওয়ার উপর, নির্লজ্জ রকম আনুগত্যের উপর, মেরুদণ্ডহীন অস্তিত্বের উপর, এইসব আজ নয় বহুকাল ধরে হতে হতে একটা নিয়ম হয়ে গেছে। কারা ভিড় করেন, কোথায় ভিড় করেন, কেন ভিড় করেন, সবকিছুর মধ্যেই যে যোগসূত্র থাকে তা কেবলই বিশুদ্ধ শিল্পচর্চার বিষয় নেই, আর মনে হয় ছিল না কোনো কাল। আমাদের কারো কারো মনে পড়তে পারে এই সমাজটা ঠিক কিরকম ভাবে চলে চলে এসেছে তার একটা স্মৃতিচিত্র আমরা টের পাই যদি খেয়াল করি চাঁদ বণিকের পালা শেষে চাঁদ সদাগর কিংবা সৌমিত্র কি বলছিলেন? পাড়ি দিয়েছিল তবু যেন পাড়ি দেওয়া হয় নাই, ঘর বেঁধেছিল তবু যেন ঘর বান্ধা হয় নাই, এ আন্ধারে চম্পক নগরী তবু পাড়ি দেয় শিবের সন্ধানে, পাড়ি দেও পাড়ি দেও। ঋত্বিক প্রায় কাছাকাছি সময় ছবির ভাষায় বলেছেন ব্রহ্মাণ্ড পড়ছে আমি কনফিউজড। আর বুদ্ধদেব বসু সংক্রান্তি নাটকের শেষে লিখছেন ওই একই প্রায় কাছাকাছি সময়ে বলছেন সত্য মিথ্যা বলে কিছু নেই, এই জীবন মহাকাল নির্ভর। এসব কথাই বলা কওয়া হচ্ছে 1970-এর কাছাকাছি সময়ের এই কলকাতায় বসে। এরা প্রত্যেকেই নিজস্ব সময়ের তারকা স্টার, তবু যে ছিন্নমস্তা সময়ে চলেছিল এই বাংলায় তার একটা রূপ দেখে তারা দিশেহীন হয়ে পড়ছিলেন। একইভাবে আর একটু ছড়িয়ে পড়লে আমরা দেখতে পাবো ছাত্রের নায়ক ক্রাইম প্যাশনের নাটকের নায়ক অনেক বিপ্লব পেরিয়ে বলতে বাধ্য হয়েছিল আই এম নট ফিট ফর স্যালভেজ। আউটসাইডারের কামু তার জাস্ট নাটকের নায়কের মুখ থেকে বলতে বাধ্য হবেন ডেথ ইজ মাই সুপ্রিম প্রোটেস্ট এগেইনস্ট দিস ব্লাড এন্ড টিয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। আর হ্যামলেট খুঁজছিল যখন মৃত্যুকে টু বি অর নট টু বির সে বিখ্যাত সংলাপে প্রায় একইভাবে আমাদের রবীন্দ্রনাথের জয়সিংহ সেই অঢেল মৃত্যুর চিন্তাস্রোতের মধ্যে বসে থাকে, কেবলই সংশয় থেকে সংশয়ের মাঝে নামিতে পারি না। অর্থাৎ পৃথিবীর নায়কেরা মৃত্যু কেন্দ্রিক, যে নায়কেরা ভেবেছে অনেকের কথা অনেক কথা, এমনকি জনগণ মনও চিরকাল সেই অন্ধকারের আর্তনাদে পথ খুঁজেছে বটে, কখনো তল পেয়েছে কখনো পায়নি। কিন্তু ব্যক্তির মুক্তি না ঘটলে সমষ্টির মুক্তি যে ঘটে না তার উদাহরণের জন্য আপাতত রবীন্দ্রনাথের চেনা নাটকগুলোর কথাই বলা ভালো। রাজায় সুদর্শনার মুক্তির সাথে সাথে সেই অন্ধকার পক্ষের মতো দেশের লোকের মুক্তি ঘটে। মুক্তধারায় অভিজিতের মৃত্যু, বিসর্জনে জয়সিংহের মৃত্যু, রক্তকর্মীতে রঞ্জনের মৃত্যু, এসবই সেই সব বৃহত্তর সমাজের অনেকের মুক্তির পথ খুলে দিয়ে গেছে। তাই দর্শক সংখ্যা তারকা নির্ভর হয়ে পড়ছে কি পড়ছে না তাতে থিয়েটারের কিছুই যায় আসে না। কোনো কালের কোনো থিয়েটারই শুধুই দর্শক সংখ্যা নির্ভর হয়ে টিকে থাকেনি। যারা থিয়েটার করেন তারা জানেন রাত যত গভীরই হোক ভোর হবেই, তেমনি তাদের হৃদয়ে রাত্রি দিন থার্ড বেল বাজবেই। যে বেল বাজলে সমস্ত প্রতিবন্ধকতার পর্দা হু হু করে উঠে যাবে, নয়তো সরে যাবে। আমরা ভুলে যেতে পারি না থিয়েটার স্টার তৈরি করে, স্টারেরা কোনো থিয়েটার তৈরি করে না। অবশ্যই এই কথা ভাবাটা দুঃখজনক। মস্তান, নেতা, আর্টিস্ট সকলের উত্থানই যদি একই রকম ক্ষমতা কেন্দ্রিকতাকে ঘিরেই শুধু পাক খায়, তবে সেই পথে যে দর্শক সংখ্যার ঢল নামে তারাও কিছুটা বা অনেকটা দূষিত হয়ে পড়ে, কলুষিত হয় মঞ্চের ওপরই এবং নিচের সমাজ। আমার মনে পড়ে জীবনানন্দের দুটো লাইন, যে নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা, আমি তা ভুলিয়া গেছি, তবু এই ভালোবাসা ধুলো আর কাদা। নমস্কার। প্রথমত আমি মার্গনকে আমার কৃতজ্ঞতা জানাই আজকে আমাকে এই বিষয়ে বলার জন্য, আমার অভিমত আপনাদের সামনে পরিবেশিত করার জন্য। মঞ্চে উপস্থিত আমার অগ্রজদের আমার প্রণাম জানাই এবং বন্ধু সৌরভ পালথীকে ভালোবাসা জানাই। সৌরভ এবং সুভাষিস দা যেরকম ভাবে শুরু করলেন, আমি একটু ভিন্ন ধারায় বলার চেষ্টা করব, তার কারণ না হলে সবটা এক হয়ে যাবে।
নেশাগতভাবে থিয়েটারের সাথে প্রায় 2 দশকের ওপরে যুক্ত থাকলেও এই নেশাটা বদলেছে আমার কিছুটা। আর এই বদলটা ঘটেছে আমার প্রায় 8 বছর কলকাতার বাইরে থাকা। কিন্তু যেটা বলে না যে ঢাকি স্বর্গে গেলেও ধানই ভাঙে, ঠিক কর্মরত হয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চাকরি সূত্রে যতই ঘুরেছি, সেই ঘোরার সাথে কিন্তু মূল একটা আকর্ষণ ছিল যে সেই জায়গার থিয়েটার দেখা, সেই জায়গার মিউজিক শোনা, সেই জায়গার সংস্কৃতির সাথে পরিচিত হওয়া। এবং আমরা জানি যে যে কোনো জায়গার সম্বন্ধে জানতে গেলে, যেমন আমি পশ্চিমবঙ্গে থাকি, মানে আমি পশ্চিমবঙ্গের একটি শহর কলকাতায় থাকি, এবং কলকাতার সম্বন্ধে আমার সামান্য কিছু ধারণা আছে, যেটুকু ধারণা হয়তো আমি আমার স্কুল জীবনে পেয়েছি, যেটুকু ধারণা হয়তো আমার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে পেয়েছি। কিন্তু বৃহৎ একটা ধারণা তৈরি হয় হচ্ছে দুটো প্রেক্ষিত দিকে। একটা হচ্ছে পারিবারিকগত একটা পড়াশোনা আছে, যেখানে আমার বাবা মারা, আমাদের অগ্রজরা, আমাদের প্রাথমিক শিক্ষক যারা, তারা আমাদেরকে সেই জায়গা সম্বন্ধে বলেন, সেখানকার সংস্কৃতি সম্বন্ধে অবগত করান, এবং সেখান থেকে আমরা জানতে শুরু করি। এবং দ্বিতীয় হচ্ছে পাঠ্যপুস্তক, অন্যান্য বই এবং সংবাদ মাধ্যম। আমি এই কথাগুলো প্রাথমিকভাবে এই জন্যই বলছি, কারণ আমার কথাগুলোর মূল ভিত যেটা, কিংবা আমার আজকের এই বক্তব্যের যেটা মূল ভিত, সেটা অনেকটা বেশি সায়েন্টিফিক, মানে অনেকটা বেশি দর্শনের দিক থেকে বেশি হচ্ছে, অনেকটা আপনারা বলতে পারেন যে রিসার্চ বেসড। তো এই যে আমাদের জানাটা হয়, আমরা থিয়েটারের সম্বন্ধে যখন কথা বলি, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে সমাজ, সেটা কিন্তু একটা ইকোসিস্টেমে চলে। আর সেই ইকোসিস্টেমের কিছু কিছু অংশ, যেমন সৌরভ বললেন, ঠিক তেমনি ভাবে সুভাষিস দাও বললেন, এই ইকোসিস্টেমের মধ্যে যখন যে কোনো আর্ট প্র্যাকটিস আমরা করি, যে কোনো প্র্যাকটিসই হোক না কেন, যে কোনো আর্ট প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের মধ্যে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে চর্চা, মূল চর্চা, এবং সেই চর্চাটাই কিন্তু নির্ধারণ করে যে আমাদের চারিপাশের যে পরিধিটা আছে, সেই পরিধির মধ্যে সেই চর্চার প্রভাব এবং প্রসারটা কিরকম হবে এবং তার বিন্যাসটা কিরকম হবে। তারপরে হচ্ছে সেই চর্চার থেকে উঠে আসা কোনো প্রদর্শন, যেটাকে আমরা প্রোডাকশন বলি, তার প্রেজেন্টেশন বলি। কিন্তু যেই জায়গায় চর্চা নেই, যেখানে চর্চামূলক কোনো ধারাবাহিকতা নেই, সেখানে সেই প্রেজেন্টেশনটা খুব অদ্ভুত হয়ে দাঁড়ায়। তো যখন আমরা আজকের এই মূল, মানে আজকের শিরোনাম যেহেতু যে আমাদের বাংলা থিয়েটার তারকা নির্ভর হয়ে উঠছে কিনা, আমার মনে হয় যে তার মূল, তার একটা বড় ব্যাখ্যা সুভাষিসদা দিয়ে দিয়েছেন। তাই জন্য আমি সেই ব্যাখ্যাতে আমি আর যাব না। যে থিয়েটার কিন্তু তারকা নির্ভর নয়, মানে থিয়েটার হয়তো সাময়িকভাবে মনে হয় তারকা নির্ভর, কিন্তু আমরা যে থিয়েটারটার কথা বলছি, কিংবা যে মুষ্টিগত থিয়েটারের কথা বলছি, সেটা আমাদের বাংলা থিয়েটারের 1 বছরে যতটা চলন, মানে যেহেতু আমি বাংলা থিয়েটারের আর্কাইভ নিয়ে কাজ করি, যে কটা প্রোডাকশন হয়, মানে যে কটা নাটক তৈরি হয় সারা বছর ধরে বিভিন্ন ফরম্যাটে, কারণ এখন তো শুধুমাত্র মঞ্চনাটক হয় না, মানে একদম মেইন স্ট্রিমে মঞ্চনাটক হয় না। মঞ্চনাটক ছাড়া অন্তরঙ্গ নাটক, এই তৃপ্তি মিত্রে প্রায় সারা বছরই ঘর ভরে বিভিন্ন রকম নাটক হয়, এক এক দিনে 3-4টে নাটক হয়। আমরা আজকের এই সেমিনার শেষ হয়ে যাওয়ার পরে একটি ছোট্ট প্রদর্শন নিশ্চয়ই দেখব, সেটাও একটা সুন্দর একটা কাজ। সেই ধরনের কাজ কিন্তু শয়ে নয়, সেই ধরনের কাজ কিন্তু হাজারে। আর সেই হাজারের মধ্যে যদি দেখা যায় যে 10টা নাটকের মধ্যে সে মাত্র 10টি নাটক আছে যেটি তারকা নির্ভর, তা দিয়ে কিন্তু একটা গোটা পরিমণ্ডলকে বিচার করা যায় না। কিন্তু হ্যাঁ, আমি একদম বাস্তবে এই কথাটা বলছি যে যেই নাটকে পরিচিত মুখ আছে, তারকা বলতে যেটা সৌরভ বললেন যে পরিচিত মুখ, সে নাটকে কিন্তু দর্শক বেশি হয়। আর সেটা হওয়াটা খুব স্বাভাবিক, মানে সেটা শুধুমাত্র যে থিয়েটারের ক্ষেত্রে হয় তা নয়, সেটা হয় টেলিভিশনের ক্ষেত্রেও, সেটা হয় সিনেমার ক্ষেত্রেও। সেটা শুধুমাত্র এই পরিমণ্ডলে আটকে থাকে না। আমরা এই যে বইমেলা চলছে, আমরা কিন্তু বইমেলাতে সেই সব মানুষের বই প্রথমে কিনতে যাই যারা আমাদের পরিচিত। মানে শুধুমাত্র এই চর্চা, এই যে আমাদের যে ধারণাটা, আমাদের এই যে হ্যাবিট, এইটা কিন্তু কোনো একটা জায়গা থেকে তৈরি হয়েছে। এবং এই তৈরি হওয়ার মূল জায়গাটা হচ্ছে যে আমরা সমাজে যারা থাকি, তাদের মধ্যে
কোন জিনিসটা পড়বো কোন জিনিসটা পড়বো না, সেটা মূলত কোনো চর্চার মধ্যে দিয়ে উঠে আসছে না। তার কারণ আমরা প্রচুর ধরনের ম্যাগাজিন পড়ছি না, আমরা প্রচুর ধরনের আড্ডায় যাচ্ছি না, আমরা সবাই সেক্লুডেড, মানে আলাদা আলাদা আইল্যান্ডের মতন হয়ে গেছি অন্তত 2024 সালে দাঁড়িয়ে, কিংবা আজ থেকে 10 বছর আগে যখন সোশ্যাল মিডিয়া একটা নতুন ধারাবাহিকতা এনেছে আমাদের জীবনে, সেই জায়গা থেকে আমরা অনেকটা বিচ্ছিন্ন। যেহেতু বিচ্ছিন্ন, আমাদের কানে যেটা আসে, মানে আমরা শুনে বিচার করি, এবং এই শুনে বিচার করাটা একটা অদ্ভুত ফান্ডামেন্টালিজম তৈরি করে নিজেদের মধ্যে। এবং বিশ্বাস করুন, শুধুমাত্র থিয়েটারে নয়, আর্ট জগৎটা কিন্তু এটা নিয়ে প্রচন্ড রকম ভাবে সবাই মানে সবাই কিন্তু অস্বস্তিতে আছে। এটার বেনিফিট, মানে যখন আমি বলছি যে তারকা নির্ভর নয়, তাহলে সৌরভ যে প্রশ্নটা করেছেন যে তাহলে কি করে করা যেতে পারে, মানে আমাদের থিয়েটারকে আরো বেশি ইন্ডিপেন্ডেন্ট কি করে করা যেতে পারে, যেখানে মানুষ শুধু নাটকটাই দেখতে আসবে, মানুষ কিন্তু কোনো অভিনেতা অভিনেত্রীকে বিশেষ করে দেখতে আসবে না, মানুষ দেখতে আসবে একটা দলের চর্চার প্রদর্শনটাকে। মানে একটা দল সারা বছর ধরে, বহু বছর ধরে চর্চা করছে, তাদের ছেলেমেয়েরা সারা বছর ধরে খাটাখাটনি করছেন, এবং সেই চর্চার যা ফল হলো, তারা কি শিখলেন সেখান থেকে, সেইটা দেখতে আসবেন তারা। সেটা তাদেরকে বোঝানোর জন্য যে পদ্ধতিটা, সেই পদ্ধতিতে আমি আসবো। কিন্তু তার আগে যেটা বলি সেটা হচ্ছে যে, যেটা আমি বলছিলাম, এটা একটা ইকোসিস্টেম। যে কোনো আর্ট ফর্ম হোক কি যে কোনো ফরম্যাট অফ পাবলিক ডোমেনে যে কোনো কাজ হোক, সেটা একটা ইকোসিস্টেমে চলে। তার মধ্যে প্রাথমিক হচ্ছে চর্চা, সেই চর্চার সঙ্গে রিলেটেড হচ্ছে প্রোডাকশন। এই দুটো যদি এক জায়গায় রাখি, আরেকটা হচ্ছে দিকে থাকে হচ্ছে দর্শক, যারা এই চর্চাটার সঙ্গে যুক্ত হবেন ওই প্রোডাকশনটা দিয়ে। প্রোডাকশনটা যদি ইন্টারেস্ট তাদেরকে আগ্রহী করে তোলেন, তাহলে তারা নাট্য চর্চার সাথে কিংবা সাময়িক চর্চার সাথে যুক্ত হতে চাইবেন। মধ্যেখানে এই দুটো মানুষকে মেলবন্ধন করানোর জন্য, মেলানোর জন্য যেই মধ্যেখানে যে মানুষগুলো আছেন, তারা মূলত হচ্ছেন আইদার মিডিয়া, নয়তো তারা ক্রিটিক, নয়তো তারা সাংবাদিক, নয়তো তারা কোনো ম্যাগাজিন, কিংবা এরকম একটা সমষ্টি, যেটাকে আমরা বলতে পারি যে যারা না দর্শক, যারা না থিয়েটারের রেগুলার প্র্যাকটিশনার, কিন্তু তারা অ্যাকাডেমিশিয়ানস, যারা এই বিষয়টা জেনে করছেন। এবার বাংলা থিয়েটারের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? আমি যদি থিয়েটারের ক্ষেত্রে আসি, অন্যান্য আর্ট ফর্মের ক্ষেত্রে না গিয়ে থিয়েটারের ক্ষেত্রে মূল সমস্যাটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে বারবার করে যেটাতে সৌরভও এগ্রি করছেন এবং আমার অন্যান্য নাট্যবন্ধুরাও যে জায়গায় এগ্রি করছেন, আমিও আমার দেখা প্রায় 100টার উপরে নাট্য দলের ডেটা আমার কাছে আছে লাস্ট 1-1.5 বছরে, 2 বছরে। সেখান থেকে যেটা আমি দেখছি যে এখানে আমাদের রেপার্টরি বেসড নাট্য চর্চা হলেও এখানে কিন্তু মূলত কোনো রেপার্টরি নেই, রেপার্টরিটা কাগজে। নাট্য চর্চাটা হচ্ছে মূলত সপ্তাহে 2 থেকে 3 দিন, এবং সেটা তার মূল উদ্দেশ্য হচ্ছে একটা নাটক তৈরি করা। নাট্য চর্চাটা আর থাকছে না, মানে চর্চাটা মূলত নেই, চর্চাটা হচ্ছে প্রোডাকশন বেস। তাই জন্য যেটা আমি বলছি সেটা হচ্ছে থিয়েটার প্র্যাকটিস বলে কিছু থাকছে না, পারফর্মেটিভ প্র্যাকটিস হয়ে যাচ্ছে। মানে পারফরমেন্সের জন্য যেটুকু প্র্যাকটিস করা দরকার সেটুকু প্র্যাকটিস হচ্ছে। এবার যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে পারফর্মেটিভ প্র্যাকটিসটাই তো দরকার, মানে প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি কি, প্র্যাকটিসটাকে আমার প্র্যাকটিসের মধ্যে কি কি থাকতে পারে, তো সেই ক্ষেত্রে যে জিনিসগুলো হয়, যে একটা থিয়েটার প্র্যাকটিশনার কিংবা যে কোনো একটা আর্ট প্র্যাকটিশনার সকাল থেকে উঠে সন্ধ্যেবেলা অবধি যিনি যেটা করেন, এবং সেটার যে পুরো পদ্ধতিটা, সেই পদ্ধতিটার মধ্যে অনেক জিনিসপত্র থাকে, যেমন শরীর চর্চা থাকে, তেমন ভোকাল ট্রেনিং থাকে, তার রেগুলার বেসিসে সেই বিষয়টা সম্বন্ধে পড়াশোনা থাকে, তার ডান্স ট্রেনিং থাকে, তার মিউজিক ট্রেনিং থাকে, তার লাইট ট্রেনিং থাকে। যেহেতু থিয়েটারের মধ্যে অনেকগুলো এলিমেন্টস পড়ে, প্রত্যেকটা জিনিস তাকে শিখতে হয়, পারদর্শী হতে হয় না, জানতে হয়। জানতে এই জন্যই হয়, তার কারণ এই পুরো থিয়েটার প্র্যাকটিসটা হচ্ছে একটা কম্পোজিট প্র্যাকটিস। এখানে একটা দলগত জায়গায় এসে কাজ করতে গেলে সেই কাজটির প্রত্যেকটি বিষয়কে যদি একটা মানুষ না জানে, শুধু অভিনয়টা নিয়ে একটা অভিনেতা কনসেন্ট্রেটেড থাকে, তাহলে এই যে পুরো স্ট্রাকচারটার মধ্যে যে ভালোবাসাটা জন্মাবে, কারণ ভালোবাসাটা তো জন্মে ছড়ায়, সেটা কোনোদিনও হবে না। তাই জন্য যেটা হয় সেটা হচ্ছে যে আমরা একটা পারফরমেন্সের জন্য বিভিন্ন মানুষকে এক জায়গায় করছি, অভিনেতা অভিনয় করছে, মেকআপ আর্টিস্ট মেকআপ করছেন, মিউজিশিয়ানস এসে মিউজিকটা তৈরি করে যাচ্ছে, লাইট ডিজাইনার লাইট তৈরি করছে, একটা প্রোডাকশন তৈরি হচ্ছে। এই প্রোডাকশনটা যখন তৈরি হচ্ছে, এই যে
10টা মানুষ এক জায়গায় হয়ে একটা কাজ তৈরি করলেন এবং একটা ডিরেক্টর সেটাকে ডিরেকশন দিলেন। এটা সবচাইতে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে এরা নিজেদের মধ্যেই সংঘবদ্ধ কিংবা এদের নিজেদের মধ্যে আদান প্রদানটা এতটা কম চর্চাগত জায়গা থেকে যে তারা যখন বাড়ি ফিরছেন তাদের যে পরিবার কিংবা বন্ধু কিংবা বান্ধব তার মধ্যে এই চর্চাটা কোনোদিনও ছড়াচ্ছে না। ভালো লাগাটা ছড়াতে পারে যে আমি আজকে একটা ভালো নাটক দেখলাম, একটা ভালো কাজ দেখলাম, তোমরাও দেখো। কিন্তু সামগ্রিক চর্চাটা যেটা মানে যেটা দেখে আমি ইনফ্লুয়েন্সড হব কিংবা যেটা দেখে আমার ছেলেমেয়েরা ইনফ্লুয়েন্সড হবে কিংবা যেটা দেখে আমার পাড়াপড়শিটা ইনফ্লুয়েন্সড হবে, আমার ব্যক্তিগত চর্চা একটা নাট্যকর্মী হয়ে, আমি অভিনেতা হিসেবে বলছি না, আমি একজন মেকআপ আর্টিস্ট হিসেবে বলছি না, আমি বলছি নাট্যকর্মী হিসেবে আমার যে চর্চা, সেই চর্চার জায়গাটা আমাদের এখানে কোনো একটা জায়গায় খুব মিস ইন্টারপ্রিটেড। আমি বলবো না যে হচ্ছে না কি হচ্ছে না, আমার দিক থেকে আমি বলি যে মিস ইন্টারপ্রিটেড। সেই জায়গাটা একদম স্ট্রাকচারাল নয়। এটা একটা ফান্ডামেন্টাল সমস্যা। দ্বিতীয় ফান্ডামেন্টাল সমস্যা হচ্ছে যে যখনই একটা নাটকের দল এই চর্চাটা করছে না, আরেকটা জায়গায় তারা ডিসকানেক্টেড হচ্ছে, সেটা হচ্ছে দর্শকদের সাথে। অর্থাৎ দর্শক কারা, মানে দর্শক কিন্তু মূলত সেই মানুষগুলোই যে মানুষগুলো আমাদের আশেপাশে, কারণ থিয়েটার কিন্তু একটা কমিউনিটি চর্চা। তার মানে আজকে কলকাতায় দাঁড়িয়ে একটা মঞ্চে নাটক হচ্ছে, সে নাটকটা দেখতে আসছে অনেক মানুষে দেখতে আসছেন না, সেটা দিয়ে কিন্তু বিচার করা যায় না থিয়েটারের মূল প্রোপাগেশন কিংবা থিয়েটারের মূল যে বিস্তারটা। থিয়েটার কিন্তু মূলত একটা কমিউনিটি চর্চা, যেখানে কমিউনিটির মধ্যেই চর্চাটা হয়। আমরা যে থিয়েটারের কথা বলছি সেই থিয়েটারটা পাবলিক ডোমেইনের থিয়েটার। সেই পাবলিক ডোমেইনের থিয়েটার হলেও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে সৌরভদের দলের যখন নাটক হচ্ছে কিংবা সৌমিত্র দলে যখন নাটক হচ্ছে কিংবা নান্দিকারের নাটক হচ্ছে কিংবা আমাদের বিভিন্ন যে নাট্যচর্চা মানে যে দলগুলো আছে তাদের নাটক হচ্ছে, সেই দলগুলোর ডিউরেশন অনুযায়ী কে কত বছর এখানে আছেন, কত বছর তারা একে অপরের সাথে মানে দর্শকদের সাথে কতগুলো প্রোডাকশন করেছেন, তাদের একটা পরিচিতি তৈরি হয়। সেই পরিচিতির জন্য একটা দর্শক সমষ্টি তৈরি হয় তাদের। এবং এটা সত্যি যে সেই নাটকটা যদি পরপর 5 দিন হয়, সেই দর্শকটা কিন্তু 2 দিনের মাথায় ফুরিয়ে যাবে, পরের 3 দিন কিন্তু সেই নাটকটা দেখতে কোনো লোক আসবে না। এবং আমি সেটা দেখিয়েছি। এমনও হয়েছে যে পরপর 3 দিন কিংবা 2 দিন, 1 মাসেই 3টে শো হয়েছে, আর সেই শোটা কি সে পারফরমেন্সটা কোনো সপ্তাহে শেষে নয়, একদম সপ্তাহের মাঝে, সেখানে মানে খুব বিখ্যাত নাটকের যেখানে স্টারও আছেন, সবাই আছেন, সেই নাটকে কিন্তু হাউসফুল হয়নি। সেখানেও কিন্তু প্রায় 500 জনের সিট থাকলে সেখানে 100-150 পেরোচ্ছে না, সেখানে হাউসফুল হচ্ছে না। তারা বলছে দিনের শেষে এসে আজকে কিন্তু আমাদের 50,000 টাকা বা 60,000 টাকা লস হয়ে গেল। এরকম যেমন এক্সাম্পল আছে, উল্টোটাও আছে যে একটা দল সেটা প্রথম 6টা শো কিংবা 7টা শো তারা প্রায় শূন্য দর্শক নিয়ে করেছেন, 15 জন 20 জন 30 জন। কিন্তু এই যে 15 জন 30 জন 20 জন মানে 40 জন দর্শক, যেটা প্রথম শোতে হয়তো 5 জন ছিল না, প্রথম শোতে জেনারেলি বেশি হয়, পরে যে শোগুলো ইন্টারমিডিয়েট শোগুলো মাঝখানে যে শোগুলো যেখানে 10 জন 20 জন 30 জন দর্শক ছিলেন, সেই দর্শকরা কিন্তু আস্তে আস্তে এই নাটকটাকে নিয়ে গেছেন যেখানে প্রেক্ষাগৃহ পূর্ণ হচ্ছে, দর্শকরাই নিয়ে যাচ্ছে। তার মানে এটাও সম্ভব। মানে এটা নিয়ে আমি কেন বলছি, এটা নিয়ে আমি পড়াশোনা করেছি বলেই বলছি। আমি নাটকের নাম ধরেও বলতে পারি যে এরকম 4-5টা নাটক আছে যেটার সঙ্গে আমি ইনভলভ ছিলাম, যেহেতু আমার একটা কেস স্টাডির মধ্যে ছিল। ঠিক তার বিপরীতে এরকমও বড় নাটক আছে যেখানে নাম ধরে মানে বিভিন্ন আমাদের মানে পরিচিত মুখেরা আছেন বলেন সেখানে নাটক দেখতে যাচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায়? আজকে যদি আমার একটা থিয়েটার খুব ভালো হয় কারণ কিংবা খারাপ হয় সেটা তো পরের বিষয়, একটা খেটে খুঁটে যখন একটা নাটক তৈরি হয়, একটা দলের নাটক তৈরি হয়, সেটাকে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা শুধুমাত্র মিডিয়ার নয়, সেটা সমবেত সবার। মানে আমাকে আমার দর্শককে এডুকেট করতে হবে, কারণ দর্শক কিন্তু যে কেউ দর্শক হতে পারে না। আজকে কীর্তন খোলা কিন্তু সব দর্শকের ভালো লাগবে না, আবার প্রচুর দর্শকের ভালো লাগবে। গতকাল যে ভাস্করের নাটকটি আমরা দেখে এলাম, সেটা হয়তো একটু প্রবীণ যারা আছেন, যারা একটা ফরম্যাট অফ থিয়েটার দেখে ভালোবাসেন, তাদের ভালো লাগবে না। একটা ইয়াং গ্রুপকে কিন্তু পুরো মাতিয়ে দেবে। ঠিক তেমনি এই যে দর্শক এবং দর্শকের মধ্যেখানে এই সংযোগটা করে কিন্তু মধ্যেখানে থাকে মিডিয়াটা। আর বাংলা থিয়েটারে এই মিডিয়াটা কিন্তু অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট, এই মুহূর্তে নেই। মানে থিয়েটারে যদি তাও বন্ধুত্ব থেকে থাকে এক দলের সাথে আরেক দলের, এক নাট্যকর্মীর সাথে আরেক নাট্যকর্মীর,
এইখানে কিন্তু একদম সেই সঙ্গবদ্ধতাটা নেই। এখানে পুরোপুরি একটা আইল্যান্ড। যেহেতু একটা আইল্যান্ড, সেইখান থেকে কোনো সিঙ্গুলার লাইন অফ ইনফরমেশন পাওয়াটা প্রচন্ড মানে কষ্টকর। আমি কেন বলছি, কারণ আমার কাজের মূল শুরু হয়েছিল হচ্ছে এটা দিয়ে। কারণ আমি তখন থাকতাম চাকরি সূত্রে নাসিকে, এবং আমি বহু বছর আগের কথা বলছি, প্রায় 2005-06 সালের কথা বলছি। এবং বম্বেতে নেশা ছিল থিয়েটার দেখা। তো বম্বেতে কি থিয়েটার হচ্ছে আমি কি করে জানবো? তখন 2005-06 সালে একটা ওয়েবসাইট ছিল, যেটি এখনো আছে, সেটার নাম হচ্ছে মুম্বাই থিয়েটার গাইড, একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটার মধ্যে কোথায় কি নাটক হচ্ছে, কোথায় কি ওয়ার্কশপ হচ্ছে বম্বেতে, পুনেতে, নাসিকে এবং আশেপাশে সবকটা থাকতো ডিটেল, এবং একটা ছোট আর্কাইভ যেখানে সেই নাটকটার সম্বন্ধে একটা সিনপসিস, সেই নাটকটা যারা রেখে রিভিউ লিখেছেন কিংবা অডিয়েন্সের ফিডব্যাক, সেগুলো সব থাকতো ওর মধ্যে। এবং একটা সাপ্লিমেন্টারি টাইমস অফ ইন্ডিয়াতে বেরোতো, যেটি মাসে একবার বেরোতো। সেটা কিন্তু শুধু একটা থিয়েটারের জন্য, মানে একটা গোটা 4টে পাতা থিয়েটারের জন্য। সেটা কিন্তু সেই সময় ছিল, এখন আর নেই। সেটা কিন্তু বেরোতো। সেই ইনফ্লুয়েন্সটা আমার মধ্যে ছিল। যখন আমি কলকাতায় ফিরে আসি তখন আমি হ্যাবিচুয়েটেড যে আমি গুগলে দেখে জানবো যে আমার একাডেমিতে কিংবা গিরিশ মঞ্চে কোথায় কি নাটক হচ্ছে। তো আমি অনেক সার্চ করার পরে যেটা পেলাম সেটা হচ্ছে যে নেই। কারণ তখন ফেসবুক কিন্তু এত সক্রিয় হয়ে ওঠেনি, একদমই সক্রিয় ছিল না তখন ফেসবুক। আমি বলছি 2010, 11, 12 সালের কথা, তখন এতটা সক্রিয় ছিল না ফেসবুক। তো সেই জায়গা থেকে আমার প্রথম এক্সপেরিমেন্টেশন, আমি বলছি অবজারভেশনের থেকে এক্সপেরিমেন্টেশন, সেটা শুরু হয় হচ্ছে যে বিভিন্ন দলকে ফোন করে যে দাদা স্যার আপনার এই নাটকটা হচ্ছে, আমাকে যদি একটা ছবি আর একটা সিনপসিস পাঠান, আমি একটা পোস্ট করবো, আমার ওয়েবসাইটে দেবো। তো কলকাতা ক্যানভাস বলে একটি ওয়েবসাইট তৈরি করে এই প্রজেক্টটাতে প্রথম প্রায় 180টা 190টা 2 বছর ধরে আমি নাটক ওটাতে প্রথমে আপলোড করি, এবং সেখান থেকে যেটাকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যানা ত্যানা, সেগুলো শিখে সেগুলোকে ওটার মধ্যে করি। এবং সেটাতে আমি যেটা স্টাডি করে যেটা পেয়েছিলাম যে অডিয়েন্সের কাছে ইনফরমেশনটা পৌঁছাচ্ছে কিনা, দর্শকদের কাছে পৌঁছচ্ছে কিনা, যে আজকে যে নাটকটা আমরা দেখতে যাচ্ছি সেই নাটকটা কি বিষয়। শুধু এইটুকু, কে আছে কে নেই কিচ্ছু লেখা থাকতো না। নাটকের নাম, দলের নাম, অভিনেতা অভিনেত্রী যারা যতটা দিতে পারছেন, কাস্ট অ্যান্ড ক্রু থাকলে পুরো কাস্ট অ্যান্ড ক্রু, আর একটা সিনপসিস। সেই সিনপসিসটা যতটা পারি আমি ইন্টারেস্টিং করে লিখি, যে গল্পটা না বলেও যতটা বলা যায় যে এটা একটা থ্রিলার, কিংবা এটা একটা সামাজিক গল্প, কিংবা এটা একটা মৌলিক গল্প, এরকম ভাবে। আর 2-4টে খুব সুন্দরভাবে ছবি দিয়ে। তো সেটা খুব ভালো ওয়ার্কআউট করেছিলাম। পরবর্তীকালে ফেসবুক আসে, ফেসবুকে প্রচুর পেজেস হয়, আমরা আরো বেশি ছড়িয়ে পড়ে। এখন প্রায় 80 থেকে বোধহয় 120টার মতন অ্যাক্টিভ পেজ আছে। তার মধ্যে হয়তো 4 থেকে 5টাতে রোজ পোস্ট হয়, কিন্তু 120টার মতন অ্যাক্টিভ পেজ আছে যেগুলো শুধু থিয়েটার নিয়ে। আমাদের বাংলায় মানে রেগুলার বেসিসে পত্রিকাই প্রায় আছে 50-এর উপরে, মাসিক পত্রিকা হয়তো আরো কম, কিন্তু খবরের কাগজ ইত্যাদি মিলিয়ে গোটা 5-6 আছে। কিন্তু আমরা যেটা কে ধরে কাজ করি না সেটা হচ্ছে যে আজকে একটা নাটক যে আমি দেখতে যাচ্ছি, যারা দর্শক যারা দেখতে যেতে পারেন, কারণ দুটো জিনিস এখানে ফ্যাক্টর। একটা হচ্ছে যে নাটকগুলোর কথা, যে আলোচনাগুলোর কথা বলছি, সেখানে কিন্তু আজকে ফার্স্ট রো এর টিকিটের দাম কিন্তু ন্যূনতম 300 টাকা, তারপরে 200 টাকা, তারপরে 100 টাকা। আর যদি স্টার কিংবা বড় দলের নাটক হয়ে থাকে যেখানে খরচা বেশি, সেখানে স্টার যদি নাও থেকে থাকে, তাহলে সেখানে 500 টাকা, 300 টাকা, 200 টাকা, 100 টাকা। আমি যদি ধরেও নিই যে আজকে ন্যূনতম টিকিটের দাম 200 টাকা, খুব স্বাভাবিক অর্থে এটা অনেক কম, কারণ ভারতবর্ষের অন্যান্য প্রান্তে সেই টিকিটের দাম অনেক বেশি। সেই 200 টাকা দিয়েই যখন আমাদের যে মানসিকতা, সেই 200 টাকা দিয়ে আমি যখন নাটকটা দেখতে যাব, সেই নাটকটা সম্বন্ধে যদি আমার কাছে আগে থেকে অনেক বেশি তথ্য থাকে, এবং সেই তথ্যটা খুব গঠনমূলক ভাবে থাকে, তাহলে বোধহয় আমার মনে হয় যে দর্শক আসতে পারে। আর এইটা দেখার জন্য কিংবা চেষ্টা করার জন্য একটা পদ্ধতি করা হয়েছে, এবং সেটা টু সাম এক্সটেন্ট সেটা সাকসেসফুল হয়েছে। সেখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যেমন হচ্ছে যে আজকে আমাদের রোজকার জীবনটা তো পাল্টে গেছে। আগের মতন নয় যে 5:30-6টার মধ্যে, যেমন আমার বাবার 5:30-6টার মধ্যে বাড়ি চলে আসতেন, আমার কাকাও চলে আসতেন, আমার পাড়াপড়শিরাও চলে আসতেন, প্রায় সবাই। এরকম খুব কম হতো যে কেউ 8টা-9টার সময় বাড়ি ফিরছে। এখন একটা মানে আমরা যারা চাকরিজীবী, আমি যখন চাকরি করেছি আমি বাড়ি ফিরতাম প্রায় 10:30, 11টা, 12টা, কখনো কখনো 1টা-2টার সময়। তারপরেও সারা রাত্রি কাজ করতে হতো।
তো এটা একটা মোটামুটি নর্মাল লাইফস্টাইল হয়ে গেছে জীবনে। কিন্তু তার বাইরেও যদি হয়, তার বাইরেও যদি থিয়েটার দেখতে আগ্রহী, আমি আগ্রহী, প্রচন্ড আগ্রহী, আমি তাহলে কেনভাবে থিয়েটারটা দেখবো? আমার দুটো অপশন, একটা হচ্ছে উইকডেজে দেখতে গেলে আমাকে ছুটি নিতে হবে, নয়তো আমাকে উইকেন্ডে মানে আমাকে সপ্তাহের শেষে দেখতে হবে। তো প্রথমত হচ্ছে যে এই ব্যবস্থাটা আমাদেরকে আগে করতে হবে যে আহ, আমাদের যে নাট্য প্রদর্শনীগুলো সেটা যেন এমনভাবে হয়, কারণ আমাদের এখানে এমন কোনো হল, আমাদের প্রচুর মাল্টিপ্লেক্সের পেছনে আমরা টাকা খরচা করেছি, কিন্তু একটা মাল্টিপ্লেক্স তৈরি করিনি থিয়েটারের জন্য। আমাদের যদি এমন একটা জায়গা হতো যেখানে 5টা 10টা নাটক মানে নাট্য প্রদর্শনের আহ, সুযোগ থাকতো একসাথে, আমার মনে হয় যে সেখানে প্রচুর মানুষ যেতেন, এবং সেই জায়গাটা যদি একটু আকর্ষণীয় হতো। কারণ এখন তো আকর্ষণের যুগটা তো বদলেছে। আমি কেন একাডেমির সেই সিটে বসবো যেখানে 1 ঘন্টার ওপরে নাটক দেখতে গেলে সত্যিই খুব কষ্ট হয়। আর নিশ্চয়ই আমি একাডেমিতে যাবো, তার একটা ঐতিহ্য রয়েছে, আমার মতো পাগলেরাই যাবে। কিন্তু আমি যখন আইটি সেক্টরে যাচ্ছি, আমি মানে ফলো করে বলছি, কারণ আমার নিজের অর্গানাইজেশন আছে যারা এই কর্পোরেটদের সাথে কাজ করে। কর্পোরেট বড় বড় প্রত্যেকটি বড় কোম্পানি, তারা বছরের শেষে তারা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং তার মধ্যে একটি করে নাটক হয়, এবং খুব মজা নিয়ে ওইখানে 200 থেকে 250 জন লোক, বছরে এরকম 50 থেকে 60টি অনুষ্ঠান হয় যেখানে 200 থেকে 250 জন লোক তাদের নিজেদের তৈরি করা নাটক দেখছেন। তারা কি আমাদের দর্শক নয়? তারা কিন্তু রেগুলারলি আমাদের নাটক দেখতে আসছেন না। তাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে হয়তো প্রচন্ড দূরে হয়ে গেছে, মানে একটা সাউথ ক্যালকাটার লোক নর্থ ক্যালকাটায় আসতে পারবে না, তাদের কাছে স্টার ম্যাটার করে না, তাদের কাছে অ্যাবসলিউটলি ম্যাটার করে হচ্ছে থিয়েটারটা, কন্টেন্ট। তাই না? এই অনেকগুলো এখানে প্রাসঙ্গিকতা আছে যে আমাদের বাংলা থিয়েটারে মূল চর্চা যারা করছেন, মানে ডিরেক্টরসরা যারা চর্চা করছেন, আর আমার মতন মানুষ যারা বাইরে থেকে দেখছেন, এবং দর্শকরা যারা আছেন, আমরা সবাই কিন্তু একটা সমষ্টি। এই তিনটাকে মিলিয়ে কিন্তু চর্চা মানে থিয়েটার জগৎটা তৈরি হয়, এই ইকোসিস্টেমটা তৈরি হয়। আমরা যতক্ষণ না পর্যন্ত একে অপরের সাথে বসে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করছি, আমার মনে হয় যে ততক্ষণ পর্যন্ত সঠিক পদ্ধতিতে একটা মানুষের কাছে নিজের কঠিন পরিশ্রমে তৈরি করা একটা নাটককে পৌঁছে দেওয়া এবং তাদের অভিব্যক্তি পাওয়া আমার মনে হয় না সম্ভব। তার কারণ একটা খুব সুন্দর মানে নাটক কিংবা যে কোনো আর্ট ফর্মের মূল প্রসার কিন্তু হয় লোকমুখে। মানে আমি মিডিয়ার লোক হয়েও বলছি, আমি যতই লিখি, যতই প্রচার করি, তার যতই অ্যাড বানাই গুগলে, তাতে ফেসবুকে, তাতে প্রত্যেকদিন 500 টাকা করে তার পাবলিসিটি হলেও যারা দর্শকরা দেখছেন তাদের লোকমুখেই কিন্তু সেই নাটকটির মূলত প্রচার হয়। আরেকটা প্রচার, যেটা আমি বলছি না যে দলের বড় ক্ষমতা আছে, যে দলের এক্সটেন্সিভ হয়তো লোকবল আছে, তারা জোর করেও অনেকটা প্রচার করেন, জোর করে লোক আনেন। আমি সেই নাটকগুলোকে সেটাকে চর্চার মধ্যে আমি ধরছি না, সেটা কোনো কালে চর্চার মধ্যে ধরার জায়গাও নেই, আর সেটা কোনো আর্কাইভে থাকেও না, সেগুলো মানে কোনো চর্চা নেইও। সেটার বাইরে আমি নাট্য চর্চাগুলোকে বলছি। আমার মনে হয় যে এই ডিসকাশনগুলো খুব প্রয়োজনীয়, আমরা একে অপরের সাথে বসে এই আলোচনাগুলো করা উচিত, যে আজকে আমার একটা প্রোডাকশন হলে তার অডিয়েন্স কি হতে পারে, অডিয়েন্স নিয়ে স্টাডি করাটা খুব দরকার। যেন আমাদের মানে যে কোনো রিসার্চের ফান্ডামেন্টাল রিসার্চের দুটো পদ্ধতি হয়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভে মূল ফিলসফিটাকে নিয়ে বিভিন্ন মানুষের আবেগগুলোকে পরীক্ষা করা হয়, আর সেই আবেগের ডেটাটাকে রিয়েল লাইফে কোয়ান্টিটেটিভ মানে রিসার্চে ফেলা হয়। আর সেখানে ভেবে নিন, ধরে নিন আপনি সবাই দল মিলে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে আমাদের যা জনসংখ্যা আছে তার অন্তত 5% মানুষকে আমরা অ্যাপ্রোচ করে বিভিন্ন প্রশ্ন করে আমরা সেই ডেটাটাকে নিয়ে এলাম, নিয়ে এসে তারপরে এই আলোচনাটা হোক যে আদবে আমাদের নাটক তারকা নির্ভর কিনা, তারা কি ভাবছেন। কারণ আমরা মূলত হচ্ছে নিজেদের কথাই বলছি। আর যেমন সুভাষিতা বলছিলেন আমরা সবাই এখানে স্টার, মানে অ্যাকচুয়ালি সেটাই, মানে আমরা সবাই পরিচিত এখানে। আমি যাদেরকে দেখছি তাদের মানে তার মধ্যে সিংহভাগ মানুষই আমার পরিচিত, কিন্তু তাদের সাথে আলোচনাটা, আমাদের মধ্যে আলোচনাটা করলে হবে না। আমাদের মধ্যে আলোচনাটা করলে সত্যিই খুব ওয়েস্টেজ অফ টাইম আর এনার্জিও বটে, কিন্তু আমরা এই আলোচনাটাকে কোয়ালিটিভ জায়গা থেকে করতে পারি, যে আমরা এই জিনিসটা করব। আর এই জিনিসটা করার পরে যেটা হবে সেটা হচ্ছে, যখন কোয়ান্টিটেটিভ জায়গা থেকে আমরা এই ডেটাগুলো পাবো, যে আপনি নাটক দেখেন না কারণ, আমি আর পাশের বাড়ির ভদ্রলোককে জিজ্ঞেস করি আপনি নাটক দেখেন না কারণ, তখন আমার আর ক্ষমতা নেই নাটক দেখতে যাওয়ার। যদি কাছে পিঠে কিছু দেখতে যেতাম, কিন্তু আমাদের ওখানে দমদমে রবীন্দ্র ভবন আছে, অজিতেশ মঞ্চ আছে, কিন্তু সেখানে কোনো নাট্য চর্চা নেই। মানে মানে যদিও বা রেপার্টরি থেকে থাকে, কিন্তু সেখানে সেই
পালাতুতভাবে যে লোকজনকে নিয়ে যে চর্চাটা হবে সেটা নেই। তো দায়টা তো দর্শকের নয় যে সে নিজের খোঁজ করে তার এন্টারটেনমেন্টের কাছে যাবে। এখন কত বিনোদনের সুযোগ, আর সেই প্রত্যেকটা আমি বলছি, প্রত্যেকটা বিনোদনের মাধ্যম তাদের রিসার্চে তাদের অডিয়েন্স কি করে রাখবে তার জন্যে যদি আপনার থেকে 100 টাকা নেয়, তার মধ্যে 20 টাকা তারা কিন্তু ওইটাতে খরচা করে। আমরা অন্তত, আমি বলছি না টাকা খরচা করতে বাংলা থিয়েটার পারবে না, আমি জানি, আমিও পারবো না, কারণ আমিও প্রায় চেয়ে চিন্তেই কাজটা করি। কিন্তু এই বিষয়টাকে জানতে গেলে শুধুমাত্র আলোচনা করলে হবে না, আমাদেরকে সবার কাছে গিয়ে এই জিনিস বা এই ডেটাটাকে নিতে হবে, এই ডেটাটাকে নিয়ে তারপরে তার অ্যানালিসিস করা, তারপরে আমাদের প্রোপাগেশন কি হওয়া উচিত, আমরা কিরকম ভাবে দর্শকদের কাছে যাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ইউনিফিকেশন থাকা দরকার, যে সেখানে কোনো দল বলবে না বাবা যে আমারটা কেন হলো না। সবার জন্য একটা ইউনিফর্ম সিস্টেম, যেখানে ইনফরমেশনটা সবার কাছে যাবে, তারপরে দর্শক বুঝে নেবে কারটা নাটক দেখবো কি দেখবো না। আর আরেকটা হচ্ছে যে আমাদের এখানে আরেকটা মূল সমস্যা, সেটা হচ্ছে আমাদের পারফরমেন্স স্পেসের প্রচন্ড মানে নেই, প্রায় নেই। 3-4টে এতগুলো ছোট ছোট মঞ্চ, এতগুলো কম মঞ্চ দিয়ে, আর আমাদের মানে অনেক বেশি নাট্যদল, মানে ভারতবর্ষের সবচাইতে বেশি নাট্যদল পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মধ্যে নাট্যচর্চা পৃথিবীর কোনো জায়গায় হয় না। এত বড় একটা চর্চা হচ্ছে, এত বড় একটা আমরা কাজ হচ্ছে, সেখানে দরকার হয়তো 100টা হলের, সেখানে 4টে হল আছে, তো সেখান দিয়ে দর্শকের ক্যালকুলেশনও করা আমার মনে হয় সম্ভব নয়, মানে সেখানেও দর্শক আসছে না। মানে তাহলে বিষয়টা হচ্ছে থিয়েটারটা তার মানে কারোর কাছে পৌঁছচ্ছেই না। আমার মনে হয় সেটা অনেক বেশি অ্যালার্মিং। এটা নিয়ে আলোচনা করার জন্য আমার মনে হয় যে ওই স্টাডিটা এবং রিসার্চটা করা দরকার, তাতে গিয়ে বোধহয় কিছু একটা ফান্ডামেন্টালস তৈরি হবে। হয়তো এমন জিনিস যেটা বেরিয়ে আসবে যেটা হয়তো কমপ্লিটলি অপোজিট, মানুষ থিয়েটার দেখতে চাইছে কিন্তু তারা বলছে আমরা এখানে যাব না। কারণ আমি একই স্টাডি পুরো ডেটা নিয়েছি, আমার বন্ধু এই আইনক্সে উনি কাজ করে, ম্যানেজারিয়াল পোস্টে আছে, ওদের রেগুলার বেসিসে রিসার্চ হয়, তো ও আমাকে ডেটা পাঠায় এবং কি করে দর্শক বাড়ানো যায় কিংবা দর্শক আসছে না কেন, তো ওই ডেটাটা স্টাডি করে আমি বুঝেছি। আর মুম্বাই থিয়েটার গাইডের থেকেও যেটুকু ডেটা পাওয়া যায়, বাকি মানে যত ম্যাগাজিনস এক্সেট্রা আছে ইনস্টিটিউশনস, তারা কিন্তু এটা নিয়ে পড়াশোনা করেন। আমার মনে হয় আমাদেরও এখন এটা নিয়ে অন্তত একটু চর্চা করা উচিত আমাদের থিয়েটারের বাইরে এসে, যে কি হলো, কেন দর্শকরা হারিয়ে গেলেন, এবং সারা বছর ধরে, সারা মাস ধরে কি করে আমরা আমাদের দর্শককে আনতে পারি। ধন্যবাদ। আর বসে বললে বেশ একটু আড্ডা মারছি বলে মনে হয়। মুশকিলটা হচ্ছে যে আমার বলবার তেমন কোনো কথা নেই, আমি যে খুব একটা ভেবে চিন্তে এসেছি এমনটাও নয়। অন্যরা যখন বলছিল তখন একটা দুটো কথা মাথায় আসছিল, সেইগুলো একটু লিখে এনেছি। কিন্তু সত্যি কথা বলতে কি, এটা আপনারা স্বীকার করবেন, এটা কোনো বিনয়ের কথা নয়। বিষয়টাকে যত রকম দিক থেকে দেখা যায়, অন্তত আমার বুদ্ধিতে যা বলে, যত রকম দিক থেকে দেখা সম্ভব, তার সব রকম দিক থেকেই দেখা হয়েছে। তার বাইরে আর যে খুব কিছু বিষয় পড়ে আছে আমার এমনটা মনে হয় না। তবু নেহাত বলতেই হবে, তা না হলে যাদবের মিষ্টিটা হাতছাড়া হয়ে যাবে, এটা নিয়ে আমাদের টেনশন আছে। প্রথম যে কথাটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে তারকা শব্দটা আমরা বড্ড হেলাফেলা করে ব্যবহার করছি। মানে যার খুব নাম আছে, যাকে দেখতে যায় সবাই, তারাই তারকা, এমনটা নয় কিন্তু। মানে সেই অর্থে আমাদের থিয়েটারে সৌম্যমিত্র, উৎপল দত্তের পরে আর কোনো তারকা নেই। মানে সৌম্যমিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এদের তিনজনের নাম আমি বলছি এই কারণে যে এদের খ্যাতি ইত্যাদির বাইরেও আর একটা কিছু ছিল, সেটা কি ওই রকম করে বলা যাবে না। অনেকেই অভিনয় করেছেন, উত্তম কুমারের একটা অন্যরকম ব্যাপার ছিল, অমিতাভ বচ্চনের একটা অন্যরকম ব্যাপার আছে। এই কাজে এই তারকার কথাটা আমি ধরছি না, বরং সৌরভ যে কথাটা বললো সেইটাই, যে খুব নামটাম আছে, অনেক লোক সে সম্পর্কে কৌতূহলী, দেখতে যায় ইত্যাদি ইত্যাদি, এইগুলো নিয়ে কথা বলাটাই ভালো। তারা প্রচুর পরিমাণে থিয়েটার করছেন, অর্থের বিনিময়ে থিয়েটার করছেন, তার ফলে আমাদের থিয়েটার যে অর্থনীতির চেহারাটা, সেই চেহারাটা খানিকটা অন্যরকম হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। সেইটা মেনে নিয়ে বাদ বাকি কথাবার্তাগুলো বলাই ভালো। আমার নিজের মনে হয় মার্গন যখন এইরকম একটা আলোচনা সভার আয়োজন করে, তখন তার পেছনে তাদের একটা হাহাকার কোথাও প্রকাশ পায়।
সেই হাহাকারটা হচ্ছে আমরা এত যত্ন করে, এত কষ্ট করে, এত মন দিয়ে, এত নিখুঁত করে একটা থিয়েটার করবার চেষ্টা করছি, সেই থিয়েটারটা লোকে দেখতে আসছে না। এই হাহাকারটাকে নিন্দে করবার কোনো ইচ্ছে আমার নেই, এই হাহাকারটাকে অসম্মান করবারও কোনো ইচ্ছে আমার নেই। এটা তো খুব স্বাভাবিক। আমি একটা জিনিস তৈরি করলাম, সেটা তৈরি করলাম তো 5 জনকে দেখাবার জন্য। সেই 5 জন আমার এই কাজটা দেখতেই এলেন না, যেটা নিয়ে এতক্ষণ ধরে কথা হচ্ছিল। তমাল খুব সঙ্গত কারণেই বলেছে যে দর্শকের কাছে দর্শক আসছেই না, তাহলে তাকে আমি কি করে বোঝাবে যে আমি ভালো নাটক করছি। একটা সময় এই সৌম্যদের সঙ্গে আমিও ছিলাম, আমি জানি যে একটা নাট্যোৎসবের আয়োজন করা হচ্ছিল, তাতে আমাদের নাটকও থাকবে আর সব বড় বড় দলের নাটক টাটক থাকবে, এরকম একটা বাজে পরিকল্পনা করা হয়েছিল। তো সেই বড় বড় দলের নাটক দেখবার জন্য প্রচুর লোকের প্রচুর আগ্রহ, বা যাদের কাছ থেকে টুপি টাপা পরিয়ে টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করা হচ্ছিল তারা খুব আগ্রহী। আমাদের নাটকটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, ওটা না হলেও হয়। এইটা সত্যি সত্যি বাস্তব একটা সমস্যা, এবং এর ফলে যে কষ্টটা, সেই কষ্টটা আমারও তো না বুঝবার কোনো কারণ নেই, কারণ ওই কষ্টটা তো আমরাও পেয়ে থাকি। কিন্তু এই যে এতগুলো মানুষ, তারা এই, আমি যদি তারকা শব্দটাই ব্যবহার করি, তারকা শব্দটা জল মেশানো যে তারকা শব্দটা ব্যবহার করি, তাদের দিকে যাচ্ছেন কেন, এইটা একটু ভেবে দেখবার দরকার আছে। প্রথম কারণ হচ্ছে যে তাদের সম্পর্কে একটা কৌতূহল। অমিতাভ বচ্চন সম্পর্কে একটা কৌতূহল আছে, আমি সামনাসামনি চোখের সামনে দেখব। উত্তম কুমার সম্পর্কে একটা কৌতূহল আছে, ঠিক তেমনি করে দেবশঙ্কর হালদার সম্পর্কে একটা কৌতূহল আছে, বা রজতাভ দত্ত সম্পর্কে, বা অনির্বাণ সম্পর্কে একটা খুব কৌতূহল আছে। সেই কৌতূহলটা আমার খুব মজা লাগে, কারণ অনির্বাণ রবীন্দ্র ভারতীতে আমার ছাত্র ছিল, খুব চমৎকার লাগে আর কি। তো এইরকম একটা কৌতূহলের জায়গা তো নিশ্চয়ই আছে। দ্বিতীয় কথা, স্টার কেউ বানিয়ে দেয় না, এরকম একটা কথা উঠে পড়েছিল। সুভাষিস অবশ্য অন্য একটা কথাও বলেছে। সত্যি সত্যি স্টার বানিয়ে দেওয়া যায়, মানে অনেকটা পর্যন্ত যায়। মিডিয়া প্রভূত পরিমাণে স্টার বানিয়ে দিতে পারে। মিডিয়া কিভাবে, মানে তার পেছনের গল্পটা আমি বলছি না, কিভাবে নরেন্দ্র মোদীকে স্টার বানিয়ে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টার বানিয়ে দিচ্ছে, বা এখন মীনাক্ষী বা শতরূপকে স্টার বানিয়ে দিচ্ছে, সেইটা আমরা নিজেরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি তাদের যোগ্যতা নিয়ে কথা বলছি না, এখানে বলছি না, তাই নিয়ে আমার অন্য তর্ক আছে। কিন্তু স্টার খানিকটা পর্যন্ত বানানো যায়, যদি তার বেশ খানিকটা ক্ষমতা থাকে, তাহলে সেই ক্ষমতাটাতে হাওয়া দিয়ে স্টার কিন্তু বানিয়ে দেওয়া সম্ভব। কিন্তু এই সব কিছুর বাইরে আর একটা ব্যাপারও আছে, সেটা হলো বিশ্বাস। আমি আজকে অনির্বাণ ভট্টাচার্যের নাটক দেখতে যাব, তার কারণ তাকে চোখের সামনাসামনি দেখবো, তার কারণ একটা সোশ্যাল প্রেস্টিজের ব্যাপার রয়েছে। আমি অনির্বাণ ভট্টাচার্যের নাটকটা দেখে এলাম, বুঝলে, আমি সৌম্য মিত্রের নাটকটা দেখে এলাম, বুঝলে। এই উনি বলছিলেন যে সৌম্য মিত্র নাটক করতেন প্রচুর, তারপরে হঠাৎ তার নাম হয়ে গেল, হঠাৎ না, ব্যাংক শেষে পেলেন, তারপরেই রাত জেগে লোকে টিকিট কেটে হঠাৎ সৌম্য মিত্রকে আবিষ্কার করতে শুরু করলো। তখন আমি তো একদম তার ভেতরেই আছি আর কি, বৌরবির ভেতরেই আছি, ফলে আমি জানি যে ওই উন্মাদনাটা কিভাবে তৈরি হয়েছিল। তা এই যে আর একটা ব্যাপার যেটা বলছিলাম আর কি, যে অনির্বাণ ভট্টাচার্য কিন্তু সিনেমাতেও দেখেছি খুব ভালো অভিনয় করে। অনির্বাণ ভট্টাচার্য যদি পাঠ করে, বা দেবশঙ্কর হালদার যদি পাঠ করে, বা এরকম সব যারা আছেন আর কি স্টার, তারা যদি পাঠ করেন, তাহলে অ্যাক্টিংটা হেভি করবে, খুব ভালো করবে, মানে ভালো না করলেও ভালো করবে আর কি। ভালো খারাপ তো ওই সৌরভ যেটা বলছিল খুব রিলেটিভ ব্যাপার, আমি তো বিশ্বাস করে গেছি যে খুব ভালো করবে, ফলে যা করছে সেটা খুব ভালো করছে, এরকম একটা ব্যাপারই তো দাঁড়াবে। তো এই ভরসার একটা জায়গা, যারা স্টার বলে আমরা যাদের বলছি, তাদের ক্ষেত্রে এরকম একটা ধারণা কোথাও তৈরি হয়ে যায় যে এরা খুব ভালো অভিনয় করবে। এর উল্টো দিকের একটা দিক আছে, সেই পাপটার কথা আমাদের একটু মাথায় রাখা ভালো। সেটা হচ্ছে, আমি একটা গল্পই বলি আপনাদের, তাহলে ওই বলে হয় কি, খুব কঠোর সত্যি কথাটা একটু নরম পাকের হয়ে যেতে পারে। তো আমাকে উজ্জ্বল এই গল্পটা বলেছিল, উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেছিল, ও একদিন বাইরে ওই একাডেমির অনেকদিন আগের কথা, একাডেমির বাইরে ওই জায়গায় বসে বসে আড্ডা মারছে বন্ধু বান্ধবদের নিয়ে। তো ভেতরে যে নাটকটা হয়েছে তার ইন্টারভ্যাল হয়েছে। এবার দুজন, এক ভদ্রলোক আর ভদ্র মহিলা, স্বামী স্ত্রী, তারা দুজনে হনন হনন করে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছে। উজ্জ্বলের সামনে দিয়ে যাওয়ার সময় ভদ্র মহিলা বললেন যে, ফের যদি তুমি এই হলে আমাকে কোনো নাটক দেখতে আনো, তাহলে আমি দেখে নেবো। মানে আমরা না এত খারাপ কাজ করেছি, এত দুর্বল কাজ করেছি,
এত জঘন্য সমস্ত অপ্রস্তুত কাজকর্ম করেছি থিয়েটারের নামে, তার কারণ আমাদের তো কোনো গুরুজন নেই, আমাদের তো কোনো মনিটর নেই, আমাদের তো কেউ দেখিয়ে দেবেন বা বলে দেবেন না এইটা তুমি খুব খারাপ কাজ করেছো, কিন্তু এই কাজটা হবে না, এটা পাতে দেওয়া যাবে না, এরকম তো কেউ অভিভাবক নেই আমাদের। তার ফলে আমরা বিস্তর খুব খারাপ খারাপ কাজ করেছি, এবং সেই খারাপ কাজের ফলে সাধারণভাবে মানুষ কিন্তু থিয়েটার থেকে খানিকটা মুখ ফিরিয়ে নিয়েছে। তা না হলে আমার বলতে বলতে এরকম সব কথা চলে আসছে। আমার খুব মনে আছে, আমি একদিন এই শিশির মঞ্চের সামনে দিয়ে হাঁটছি রবিবারের সকালবেলা, বোধহয় দেখলাম একটা কাউন্টার যেরকম হয় সকালবেলা ফাঁকা, ভেতরে একটি মেয়ে বসে আছে, না মেয়ে দেখে নয়, আমি ওই কাউন্টারের বাইরে যে শোবোর্ডটা সেটা দেখে ভাবলাম যা একটা টিকিট কাটি তো, বলে আমি একটা টিকিট কাটলাম। পরে তাদের সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে যায়, তাদের দলে আমি নাটকও করেছিলাম, সেই দলের নামটা পরে বলছি। তো তখন আমার অল্প অল্প একটু নাম হয়েছে, বহুরূপীতে করছি তো, এই রাজদর্শন হয়ে গেছে, ফলে একটু নাম হয়েছে। তো সেদিন নাকি দলের মধ্যে প্রায় হুল্লোড় পড়ে গিয়েছিল যে সৌমিত্র বসু টিকিট কেটে আমাদের নাটক দেখবে। সেই দলটার নাম হচ্ছে কসবা অর্ঘ, মেয়েটির নাম ঝুনু, মানে ঝুনু ভালো নামটা কি, সীমা। তো এইরকম করে আমি এবং আমার মতো অনেকেই, আমরা বন্ধু বান্ধবরা অনেকেই এখানে ওখানে মুক্ত অঙ্গনে টুক করে ঢুকে পড়ে দেখলাম নাটক। সেই সময় থেকেই অধিকাংশ নাটকই বেশ খারাপ, বেশ দুর্বল বলে মনে হচ্ছিল। আমি বলছি যে সংক্ষেপে বলি, সেটা হচ্ছে এই ভরসার জায়গাটা কোথাও চলে গেছে, তার কারণ এখন মুড়ি মিছরির একদর হয়ে গেছে। এবং এটা কিন্তু সব ক্ষেত্রেই আপনি লক্ষ্য করে দেখবেন, গানের ক্ষেত্রে যে সমস্ত সিডি বেরোয়, বা এই আবৃত্তির ক্ষেত্রে, অমুকের ক্ষেত্রে তমুকের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে সেখানে এত সব খারাপ খারাপ কাজ হয় যে লোকে না, বাবা যার নাম জানি না তার নাটক দেখতে যাবো না, বাবা কি দরকার আছে, বা ফালতু সময় নষ্ট হবে, এই সমস্ত একটা ব্যাপার হয়েছে। 3 নম্বর যে কথাটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার নিজের মনে হয়, সেটা হচ্ছে যে সত্যি বলছি, এটা কোনো জাঁক করে বলছি না, আমরা যখন থিয়েটার করতে এসেছিলাম তখন একটা মনের মধ্যে কিরকম একটা বিশ্বাস ছিল যে আমরা একটা ভালো কাজ করতে চলেছি। এই যে সামাজিক দায়িত্ববোধের প্রকাশ, বহুরূপীর যে ইস্তেহার, সেখানে বলা হতো যে ভালো করে ভালো নাটক করতে হবে, যার মধ্যে দিয়ে কোথাও একটা সামাজিক দায়িত্ববোধের প্রকাশ ঘটবে। এইটা কিন্তু সত্যি সত্যি বিশ্বাস করে থিয়েটার করতে এসেছিলাম, এবং সত্যি সত্যি এটা বিশ্বাস করে থিয়েটার দেখতাম, যে থিয়েটার দেখাটা আমার দায়িত্ব, এটা আমার সামাজিক দায়িত্ব, থিয়েটার যারা করছে তাদের কথাগুলো শোনা দায়িত্ব, তারা যে কথাগুলো আমাদের মধ্যে পৌঁছে দিচ্ছে সেই সমস্ত কথা, ইত্যাদি 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 ইত্যাদি। এগুলো, এই স্বপ্নটা যে একেবারে মরে গেছে তা নয়, একেবারে মরে গেলে তো মরেই যাব, কিন্তু আমি যে এইটা কিন্তু ছিল। আজকে সত্যি বেশিরভাগ মানুষ থিয়েটার দেখতে যান কেন, আমি খুব দায়িত্ব নিয়েই বলবো, বেশিরভাগ মানুষের কথা বলছি, সকলের কথা বলছি না, কিন্তু বেশিরভাগ মানুষদের আচ্ছা সন্ধ্যেবেলাটা বেশ একটা আচ্ছা বেশ একটা ইয়ে করে কাটবে, একটা ভালো নাটক। ভালো নাটক কাকে বলে? ভালো নাটক মানে আমার বেশ আনন্দ হলো, দেখলাম, তার বাড়ি এসে ভুলে গেলাম, এটাকেও তো ভালো নাটক বলা হয়। ভালো নাটক আমরা চিরকাল জেনে এসেছি, ভালো নাটক কোথাও তোমাকে পেনিট্রেট করবে, ভালো নাটক কোথাও তোমাকে ডিস্টার্ব করবে, ভালো নাটক কোথাও তোমার ভেতরে খোঁচা দেবে, ভালো নাটক কোথাও তোমাকে অস্বস্তিতে ফেলে দেবে। এইরকম একটা নাটককে আমরা ভালো নাটক বলতে পারতাম হয়তো, বা পারি হয়তো, কিন্তু এখন না, অমুকটা না, অমুক নাটকটা খুব ভালো হয়েছে, দেখতে গেলাম, দেখে মনে হলো হ্যাঁ খুব চমৎকার, মানে ঝকঝকে, সবটাই খুব সুন্দর, কিন্তু বোঝাই যায় যে এই যে নাটকটা যারা করছে তাদের চারপাশের এই যে পৃথিবী, এবং এই পৃথিবী, এই সমাজ, এই রাষ্ট্র, এই আজকের জীবন, এই যে রাম মন্দির তৈরি হলো এত টাকা খরচা করে, এবং এত প্রচার হলো, এবং এত সব হই হচ্ছে, এবং তাই নিয়ে কি ভয়ঙ্কর উন্মাদনা, বিভৎস উন্মাদনা, মানে বিভৎস মজা, সেই বিজন ভট্টাচার্যের ছবিতে ছিল সেই রকম আর কি। ভয় করছে আমার, সত্যি খুব ভয় করছে। তো এই সমস্ত বিষয় চারপাশে থাকতে দেখেই বোঝা যায় যে এরা খানিকটা মজা করতে এসছে, বা খানিকটা একটা গল্প বলতে এসছে, বা এরকম একটা কিছু করতে এসছে। এর ভেতর দিয়ে আমাদের কোনো বিপন্নতার ছবি দেখাবার কোনো ইচ্ছে এদের নেই, ওরা সেই রাস্তায় পা বাড়ায়নি, কোনো ঝুঁকি নেয়নি, বা ওইদিকে ওই কথা ভাবছেই না, হয়তো বিপন্নতার বোধটাও কোথাও ভেতরে ভেতরে তৈরি হয়নি, এমন কথাটাও ভাবা যেতে পারে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে
আমি থিয়েটারটা এখন যে দেখতে যাচ্ছি, সেই থিয়েটারটা দেখতে যাচ্ছি খানিকটা বিনোদনের জন্য, বাংলা কথা, বিনোদনের জন্য। তার ভেতর দিয়ে যদি কোনো ওই যে একটা কথা আছে না, মানে সেই কথাটা আমার এবারে অসহ্য লাগে, কি বলবো, মেসেজ। হ্যাঁ, আমি কি ঈশপের গপ্প নাকি আমি মেসেজ দেবো? আমি কোথাও একটা ভেতরে একটা প্রতিক্রিয়া, তো আমার ভেতরে ভাই যে প্রতিক্রিয়াটা তৈরি হয়েছে, সেই প্রতিক্রিয়াটা আমি তোমার ভেতরে সঞ্চারিত করে দেওয়ার চেষ্টা করছি, তুমি তোমার মতন করে তাতে সঞ্চারিত হোক তোমার ভেতরে, এইটাই তো ব্যাপার। তো সেই সমস্ত ব্যাপারগুলো খুব ভুলে গেছে। আর এই শুনতে শুনতে যেগুলো এলোমেলো কথা মনে হচ্ছিল সেইগুলো বলি। সেটা হচ্ছে এই যে স্টার নির্ভর নাটক, এইরকম দুটো স্টার নির্ভর নাটকে আমি অভিনয় করি, মানে খানিকটা দায়ে পড়ে, খানিকটা আমি না বলতে পারি না, এটা আমাকে যারা চেনে তারা জানে, না বলতে পারলে তো এখানেই আসতাম না, সেটা তো একটা কথা। কিন্তু তার ফলে আমি দেখেছি যে এই যে স্টার নির্ভর যে নাটকগুলো, সেগুলোর ক্ষেত্রে যেটা হয় না, মানে আমি দোষ গুণের কথা হচ্ছে না, কিন্তু একটা দলের মধ্যে দিনের পর দিন রিহার্সাল দিচ্ছি, তার ফলে সৌম্য মিত্র খুব বলতেন, এবং আমরা বুঝি, সকলেই বুঝি, যারা থিয়েটার করি তারা বুঝি, একটা না বোঝাপড়া দরকার। সৌম্য আমার কথার উত্তরে কিভাবে আমার দিকে তাকাবে বা কি বলবে সেটা আমি কিন্তু জানি, তার কারণ আমি দীর্ঘদিন ধরে ওর সঙ্গে মিশছি। আমাদের মধ্যে আস্তে 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 একটা বোঝাপড়া তৈরি হয়ে গেছে। তার ফলে ওর চোখের ভাষা, ওর তাকানোর ভঙ্গি, ওর কোথায় পাঠ ভুলেও যেতে পারে, সেই রকম সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমি খুব ভালো করে জানি, পুরোটা আমার হাতের মধ্যে আছে। এই যে বোঝাপড়াটা, এই বোঝাপড়াটার ক্ষেত্রে কোথাও একটা গন্ডগোল লাগে, মানে এটা কোথাও একটা মনে হয় যে কি একটা মিশছে না, কি একটা হচ্ছে না, কি একটা। এর বাইরে আর একটা ব্যাপারও আছে, সেটা বলি আপনাদের, নাম না করে বলি। হ্যাঁ, তো একটা নাটক দেখতে গেছি, সেখানে একজন স্টার আছে। তো নাটকের শেষে ভেতরে গেছি, গিয়ে সেই স্টারকে বললাম, স্টারকে কার্টেন কলে দেখেই মনে হচ্ছিল, তারপরে গ্রিন রুমে খুব ক্লান্ত হয়ে মেকআপ তুলছে আর কি। তা আমি তাকে বললাম যা মনে হলো, তা সে বললো যে আচ্ছা তুমি অবসর নিয়ে নিয়েছো না? আমি বললাম হ্যাঁ। বললো অভিনেতাদেরও না একটু অবসর নেওয়ার বয়স থাকা উচিত, জানো। আমার এত কষ্ট হলো না, কিন্তু এটা পেশা, কাজটা করে যেতে হবে, তার বদলে টাকা পয়সা রোজগার করতে হবে। আমি নাম বলবো না, বুঝতেই পারছেন কেন নাম বলবো না। কিন্তু এইরকম সব এই বোঝাপড়াটা, খুব বোঝাপড়ার জায়গাটা কোথাও গন্ডগোল তৈরি হয়ে যায়। এইবারে আমি অন্য আর একটা দিকে যাই, দর্শক প্রসঙ্গে তমাল যে কথাগুলো বললো তার সূত্র ধরে আমি আমার একটা পুরনো কথা বলি, অনেক দিন ধরে বলে আসছি এই কথাগুলো, সেই কথাগুলোই আবার বলি আর কি। আপনারা যে থিয়েটার করেন, সাধারণভাবে যে থিয়েটারটা করেন, সেই থিয়েটারটা হচ্ছে আপনারা একটা নাটক তৈরি করলেন, সেই নাটকটা করবার জন্য আপনারা একটা হল ভাড়া নিলেন, তার জন্য বিজ্ঞাপন দিলেন। এখন আর আনন্দবাজারে অত বিজ্ঞাপন দিতে হয় না, ফেসবুক সেই পয়সাটা বাঁচিয়ে দিয়েছে, সেটা একটা সর্বরক্ষে হয়েছে। তারপরে তার মেকআপ যে করবে তাকে টাকা দিতে হবে, অমুককে টাকা দিতে হবে, তমুককে টাকা দিতে হবে, সেট যে বানিয়ে দেবে টাকা দিতে হবে, আলো যে করে দেবে টাকা দিতে হবে, এবং সে ক্রমাগত গামছা নিংড়োনোর মতন করে আপনার প্যাচ কষতে চাইবে। আমি আবার বলছি, আমি সকলের কথা বলছি না, কিন্তু তাদের অনেকের মধ্যে খুব সহানুভূতিও আছে। আমি এটা মানে পিঠ মাঝাবার জন্য বলছি না, পলিটিক্যালি কারেক্ট হওয়ার জন্য বলছি না, সত্যি সত্যি আছে। কিন্তু এই সমস্ত করে আপনি একটা থিয়েটার করলেন, আপনি কম্পিট করছেন কার সঙ্গে? আপনি কম্পিট করছেন বিলু দত্তের সঙ্গে, আপনি কম্পিট করছেন ব্রাত্য বসুর সঙ্গে, আপনি কম্পিট করছেন কৌশিক সেনের সঙ্গে। আপনি কি করে পারবেন? আপনার টোটাল বাজেট হচ্ছে টেনে বুনে ধার করে অমুক করে তমুক করে 50,000 60,000 টাকা, আর একটা নাটক তৈরি করতে 7 লক্ষ। আমি জানি না, আমি ওই লাইনে বহুদিন নেই, ফলে আমি বলতে পারবো না, অন্যরা বলতে পারবেন হয়তো কেউ। তো আপনি কি করে তার সঙ্গে আপনি কম্পিট করবেন? কি প্রতিযোগিতা হতে পারে? এর বাইরে কিন্তু আর একটা ধরনের থিয়েটার আছে, সেই থিয়েটারের নানান রকম সমস্ত রাস্তাঘাট আছে। সেইটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, এবং শুধু বলে আসছি না, আমার দিক থেকে যেটা বলবার সেটা হচ্ছে করবারও চেষ্টা করে আসছি। সেটা হচ্ছে দর্শক কিন্তু আছে, জানেন তো। কালকে আমাদের একটা অভিনয় ছিল ঘাটেশ্বর বলে একটা জায়গা, সেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর থেকে ভ্যানও করে যেতে হয়, ভ্যানও করে 1/2 ঘন্টা মতন যেতে হয়। সেখানে একটা মঞ্চ করা হয়েছে, সেইখানে আমরা নাটক করতে গিয়েছিলাম। সে যে ওই আমার একটু নাম হয়েছে তো, আর এখন আবার
রেডিওর প্রোগ্রামের জন্য আরো বেশি নাম হয়েছে। তো তারা যে কি যত্ন করছেন এবং কতবার যে বলেন আপনি আমাদের গ্রামে আসবেন আমরা কল্পনা করি না, সেটা হয়তো আমার অন্য অন্য নানান কারণে অনেক দিন ধরে খানিকটা এরকম সুভাষিস যেরকম বলছে স্টার ভার ততটা নয়, কিন্তু আমি বলছি যে তার বাইরে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক আছে যাদের কাছে আমরা পৌঁছচ্ছি না। তাদের কাছে আমি পৌঁছবো কেমন করে? আমি কিন্তু অনেক সেট নিয়ে, অনেক আলো নিয়ে, অনেক খরচা নিয়ে সেইখানে যেতেই পারবো না। আমি ভ্যানও চড়ে যেতেই পারবো না। আমি যদি স্টার হই আমি ভ্যানও চড়ে যাবো না। আমি ভ্যানও চড়ে বা লক্ষ্মীকান্তপুরের ভয়ঙ্কর ভিড়ের মধ্যে, কালকে আবার সেই নেতাজির জন্মদিন ছিল বলে ভিড়টা একটু কম ছিল, বাঁচিয়েছে, কিন্তু ওই সমস্ত ভিড়ের ট্রেনে করে গিয়ে লক্ষ্মীকান্তপুরে নেমে ওখান থেকে ভ্যানে করে 20 টাকা দিয়ে ওইখানে যাওয়া, এটা আমার মাল বলতে আমার একটা বড় সুটকেস আছে, সেই সুটকেসে করে চলে গেল। ওখানে তো চৌকি টৌকি হ্যানা ত্যানা চেয়ার টেবিল অমুক তমুক আলো সেই সব তো দেয়। এরকম করে যদি নাটক, আমি বলছি যে এইরকম করে কিন্তু আপনি অনেক দর্শকের কাছে পৌঁছতে যেতে পারবেন। হ্যাঁ, আপনার নামটাম হবে না, আপনার গ্র্যামার টামার বাড়বে না। হ্যাঁ, সেই থিয়েটারের কথা তো কেউ জানতে পারবে না, এখানে দাদারা পিকটির চাপড়াবেন না, সেটা তো ঠিকই আছে, কিন্তু তার বাইরে কিন্তু আপনি অনেক মানুষের কাছে আপনার থিয়েটার নিয়ে পৌঁছে যেতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ওই থিয়েটারে আপনি মানে ওই থিয়েটারের একটা সমস্যার দিক আছে। সেই সমস্যার দিকটা হচ্ছে যে আপনি নানান রকম নাগরিক থিয়েটারের যে ধরন ধারণ, তার যে কায়দা শব্দটা আমি না বলে গভীর কথা বলবার যে ভাষা, যে ভাষা আমরা ছোটবেলা থেকে আয়ত্ত করেছি, সেই ভাষা কতটা কি চলে না চলে আমি বলতে পারবো না। অবশ্যই এই কথাটা বলতে গিয়ে আমি একটু ঢোক গিললাম, আমি একটু সোচ্চার চিন্তা করছি আর কি, বুঝতে পারছেন তো? আমি একটু ঢোক গিললাম, তার কারণ কালকে ওই যে ঘাটেশ্বরে আমরা যে নাটকটা করি সেটা খুব নিচু গলায় একটা খুব চোরা পলিটিক্যাল নাটক। হ্যাঁ, তার মধ্যে কোনো মজা নেই, কোনো কিছু নেই, দুটো মাত্র চরিত্র, তারা তাদের নিজেদের মধ্যে কথা চলছে, তার মধ্যে যা যা আছে এটা আছে ইত্যাদি ইত্যাদি। নাটক শুরু হবার আগে বাচ্চারা তুমুল চিৎকার করে খেলছে টেলছে ইত্যাদি। আমি বললাম হয়ে গেল, আজকে শেষ, মাটিতে গেড়ে দেবে রে তোরা, এই সমস্ত নাটক করবি এখানে। একেবারে স্তব্ধ হয়ে নাটকটা দেখলো, স্তব্ধ হয়ে। ফলে ওই রকম করেও না বলা খুব শক্ত যে ওই ওখানকার দিকে, তবে হ্যাঁ ওখানকার দর্শক মানে গ্রামের দিকের দর্শক তারা তো থিয়েটার দেখবার সুযোগ পায়নি, তার ফলে তারা একটু থিয়েটারের মানে শহুরে মানুষের মতন থিয়েটার দেখার যে ধরনটা, সেই ধরনটা তাদের মধ্যে নেই। কিন্তু আমি এই বলি, নিজের কথাই বলি, আমরা প্রতি বছর কোনো না কোনো গ্রামে একটা নাট্যোৎসব করি। এবারে যেমন পান্ডুয়ার কাছে মন্ডলাই বলে একটা গ্রামে আমরা 26, 27, 28 3 দিন নাট্যোৎসব করবো। টাকা পয়সা কিছু পাই না, নিজেরাই ধার ধর করে যেটে করে একটা নাট্যোৎসব করি আর কি। তো অনেক লোক হবে, আমি জানি অনেক লোক হবে, প্রচুর লোক কৌতূহলের বসে দেখতে আসবে থিয়েটার। নাটক ব্যাপারটা কি খুব ভালো করে জানে না হয়তো, মন্ডলাই অবশ্যই একটা নাটকের দল আছে। তাই বলছি এইরকম করে কিন্তু যাওয়া যায়। আর একটা কথা বলি আপনাদের, ওই স্টারের কথা উঠছে তো, এটা নিয়ে প্রচুর আওয়াজ টাওয়াজ দেওয়া হয়েছে দলে। আমরা নাটক করি স্কুলে, সিলেবাসে যা আছে সেইটাকে নাট্যরূপ দিয়ে নাটক করি, সেটা নানান স্কুলে করি। খুব যে হুড়মুড় করে করতে পারি তা নয়, কারণ গভর্নিং বডিতে যারা আছেন তারা বলে না 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 ড্রামাবাজি চলবে না, পড়ান ভালো করে পড়ান, এসব আছে। মানে এখন তো আর স্কুলের গভর্নিং বডিতে যেতে গেলে ডিগ্রির দরকার হয় না, আগে বোধহয় একটা নিয়ম ছিল যে অনার্স পাস করতে হয় বা কিছু। এখন তো সমাজসেবী হলে ওই হয়, আর অনুব্রত মণ্ডল সমাজসেবী, কাজে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ফলে কিন্তু এইসব জায়গায় অভিনয়ের পরে না আমাদের দলের ছেলে মেয়েদের অটোগ্রাফ নেয় বাচ্চারা, তাহলে তারা স্টার হলো না? বলুন, হলো তো, স্টার হলো তো। আমি বলছি এই যে আমাদের থিয়েটার কি ক্রমাগত তারকা নির্ভর হয়ে যাচ্ছে, এই যে আলোচনাটা, এই আলোচনা সব দিক দিয়েই আলোচনা হয়েছে, কিন্তু যদি একটু ভেবে দেখেন যে আমরা না ওই একটা পাথরের দেওয়াল আছে, সেই পাথরের দেওয়ালের উপরে বারবার আছাড় খাচ্ছি, একটু দেখছি না যে পাথরের দেওয়ালটা এক জায়গায় শেষ হয়ে গেছে, সেখান দিয়ে কিন্তু একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমি দৌড়ে বেরিয়ে যেতে পারি, কিন্তু সেই রাস্তাটা অনেকে চেনে না
বা সেই রাস্তাটায় গেলে যথেষ্ট পরিমাণে গ্ল্যামার থাকবে না, কিন্তু রাস্তাটা আছে। আমার কথাটা এই দিয়েই শেষ হোক, রাস্তাটা আছে। নমস্কার।